এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট, ক্রাশিং ভ্যালু টেস্ট, আর একটা হচ্ছে 10% ফাইন ভ্যালু। স্যার এগুলোতে 10% 3 নম্বর এক্সপেরিমেন্টের জন্য কি কথা বললেন? তিনটা এক্সপেরিমেন্টে কি মানে সিমিলার ক্যাটাগরি, ঠিক আছে, যে একই ধরনের, যে এগ্রিগেটের উপর লোড দিব, লোডে কোন এগ্রিগেট কতটুকু গুঁড়া হবে, মানে আমি যদি মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় না বলি, ঠিক আছে, তিনটা আসলে একই, তবে 3 নাম্বারটা যেটা একটু স্পেশাল টাইপের। যদি এগ্রিগেট উইক হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে ক্রাশিং ভ্যালু টেস্ট মানে করলে সেক্ষেত্রে তোমার রেজাল্টটা তেমন ভালো আসে না, বা ক্রাশিং ভ্যালু টেস্টটা মোটামুটি করা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা 10% ফাইন ভ্যালুটা কি সাজেস্ট করি, বেশি উইক এগ্রিগেট হলে। হ্যাঁ, এগুলো আমরা বলবো, আস্তে আস্তে কথাবার্তা বলবো। তবে তোমাদেরকে বলে নি যে এই তিনটার মধ্যে একটাতে কি দেয়, ইম্প্যাক্ট লোড। ইম্প্যাক্ট লোড তো আমরা জানি সবাই কি, তাই না? হুম, এসএমও করে আসে, ইম্প্যাক্ট টেস্ট করে আসো না? ইম্প্যাক্ট লোড মানে কি, সাডেন একটা লোড, তাই না, নাকি? যেমন হচ্ছে হাতুড়ি দিয়ে যদি কোনো জায়গায় বাড়ি দিই, হাতুড়ি দিয়ে, হাতুড়ি দিয়ে এই টেবিলের উপর সাপোজ এ দিলাম, মানে বাড়ি দিলাম, তাহলে হাতুড়ির লোডটা কি এই টেবিলের উপর কি ইম্প্যাক্ট লোড, তাই না, নাকি? আর তোমাকে যদি বলি যে এই টেবিলের উপর একটা 5 কেজি বাটখারা বা ওয়েট বসায় রাখলাম, তাহলে এটা কি ইম্প্যাক্ট লোড? হ্যাঁ, যে এই টেবিলের উপর এই 5 কেজি একটা ওয়েট বসায় রাখলাম, এটা কি ইম্প্যাক্ট লোড? এটা কিন্তু ইম্প্যাক্ট লোড না। কিন্তু যদি এই যে একটা হাতুড়ি দিয়ে সাপোজ এই তলের মধ্যে দিলাম, আঘাত করলাম, তাহলে এটা কিন্তু ইম্প্যাক্ট লোড, তাই না, নাকি? বা একটা এই টেবিলের তলের মধ্যেই সাপোজ হচ্ছে আমি হাত দিয়ে চাপ দিতে থাকলাম, বা একটা গ্র্যাজুয়ালি লোড বাড়াইলাম, মানে প্রতি সেকেন্ডে সাপোজ প্রথমে ছিল 5 পাউন্ড, পরে আমি 2 মিনিট পরে হইলো, মানে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 2 মিনিট পরে হইলো 10 পাউন্ড, 3 মিনিট পরে হইলো 15 পাউন্ড, তাহলে এটা কি ইম্প্যাক্ট লোড? এটাও ইম্প্যাক্ট লোড না, এটা কি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, কিন্তু সাস্টেন্ড একটা লোড, তাই না, ইম্প্যাক্ট লোড না। কিন্তু ইম্প্যাক্ট লোডের প্রপার্টিস কি, এটা থাকবে কি অল্প সময়ের জন্য, তাই না, হঠাৎ করে পড়বে। গ্র্যাজুয়ালি ইনক্রিজিং লোড কিন্তু ইম্প্যাক্ট লোড। তাহলে এই যে আমরা এগ্রিগেট নিব, একটা কন্টেইনারে সাপোজ নিব, ওইগুলোর স্পেশাল ওইগুলো ডাইমেনশন আছে, আমরা পরবর্তীতে দেখব। এগ্রিগেট আমরা কি করব, এই ফিল আপ করলাম। সয়েলের টেস্ট করছো না তোমরা? সয়েলের টেস্ট করছো সিওয়ানে? হ্যাঁ স্যার, ওইখানে কি করছো, যে কন্টেইনার সয়েল দিয়ে যখন পূরণ করছো, তখন কি একবারে পুরো সয়েল দিয়ে যতটুকু কন্টেইনারের মধ্যে সয়েল নিছো সম্পূর্ণটা দিয়ে পরে তোমরা করছো প্রেসার দিয়ে, মানে করছো, নাকি হচ্ছে লেয়ারে লেয়ারে পূরণ করে মানে দিছো প্রেসার দিয়ে, ওটাকে কমপ্লিট করছো, কোনটা? লেয়ারে লেয়ারে দিছি। লেয়ারে লেয়ারে। এটা তো আমরা এগ্রিগেট নিব, এগ্রিগেট নিয়ে লেয়ারে লেয়ারে কি আমরা পূরণ করে ওইটাতে কি কি দিব, মানে একটা লোড দিয়ে ওইটাকে কি করব, কমপ্লিট করব, আবার দিব, আবার লেয়ার নিব, এরকম কি 3 লেয়ার নিলাম। ঠিক আছে, কাজের উপর ডিপেন্ড করে, যে তোমাদের প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট এগুলো পড়ছো তোমরা, তাই না? কোন মানে মডিফাইড প্রক্টরে কয় নেই, 5 লেয়ার নেই, বা প্রক্টর টেস্টে 3 লেয়ার ম্যাটেরিয়ালস নেই, তাই না? সয়েলের মধ্যে পড়ছো না এগুলো? হ্যাঁ, তা আমি জাস্ট বেসিক এটা বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে একটা কন্টেইনারে সাপোজ এগ্রিগেট নিব, এগ্রিগেট নিলাম, লেয়ারে লেয়ারে পূরণ করে কমপ্যাক্ট করে নিলাম। এখন এটার উপর আমরা হচ্ছে ইম্প্যাক্ট লোড দিলে, সাপোজ একটা লোড দিলাম ইম্প্যাক্ট লোডে, সাপোজ 15 কেজি একটা লোড দিলাম, উপর থেকে একটা সার্টেন হাইট থেকে ফেললাম লোডটাকে। হ্যাঁ, তাহলে বলো এই মানে এটার পটেনশিয়াল এনার্জি কি গতিশক্তিতে পরিণত হয়ে যাবে না? এই হাইট থেকে এই হাইটে কি একটা বস্তুর পটেনশিয়াল এনার্জি আছে, তাই না? ভূমি থেকে কোনো উচ্চতে যদি থাকে, তাই না, এমজিএইচ নাকি? হ্যাঁ, 15 কেজি একটা বস্তু এই জায়গায় সাপোজ আমি রেখে দিলাম, বা হ্যামার 15 কেজি, একে যদি আমি এই এগ্রিগেটের উপর ফেলি হঠাৎ করে,
তাহলে এগ্রিগেটের উপর ফেললে এগ্রিগেটের উপর সেটা কি দিবে, ফোর্স দিবে, তাই না? এগ্রিগেটের উপর ফোর্স দিলে এগ্রিগেট কি হবে, ঘোরা হয়ে যাবে, তাই না? বা এগ্রিগেট ভাঙা শুরু করবে, তাই না? ভাঙবে না, ভেঙে যাবে না এগ্রিগেট? জি স্যার। তাহলে যদি এগ্রিগেট ভালো হয়, যত বেশি ভালো হবে এগ্রিগেট, কত বেশি ভাঙবে না কম ভাঙবে? এগ্রিগেটের স্ট্রেংথ যদি বেশি ভালো হয় কম ভাঙবে। তো এই যে এই টেস্টটা আসলে কি ইন্ডিকেট করতেছে যে এগ্রিগেট কত ভাঙবে, ঠিক আছে? কতটুকু এগ্রিগেট নিছো, কতটুকু এগ্রিগেট নিছো তার মধ্যে কতটুকু ভেঙে গেছে, এটা তোমাকে কি ইন্ডিকেট করবে যে এই ভ্যালুটা সাপোজ হচ্ছে একটা ভ্যালু 20% আর একটা হচ্ছে 15%, তাহলে কোনটা ভালো? এই রেশিওটা তোমাকে বললাম একটাতে 20%। এই যে আমার কথা তোমরা বুঝতেছো না, বুঝতেছো না, না বুঝলে কিন্তু বলবা। চুপ করে থাকলে কিন্তু আমি বুঝতেছি না যে আমার কথা তোমরা আদৌ বুঝতেছো কিনা। আমি পড়ায় সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, জি স্যার। তাহলে বলো সাপোজ এই যে কতটুকু ভাঙছে আর কতটুকু তুমি এগ্রিগেট নিছো, দুইটা রেশিও ইনটু 100%, তাহলে বলো একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 15%, কোনটা ভালো? হ্যাঁ, কোন এগ্রিগেটরে তুমি ভালো বলবা যে এই যে এটারে, তাই না? কারণ এটা 15% ভাঙছে সেম লোডে, তাই না? ওকে, তাহলে এই টেস্টটা আসলে তাহলে এখানে আমি খুবই সহজে তোমাদের কথাটা বলে দিলাম, ঠিক আছে? কিছু আমাদের গাইডলাইন ফলো করতে হয়, যে কোনো টেস্ট করার ক্ষেত্রে কিছু গাইডলাইন ফলো করতে হয়, ঠিক আছে? এই গাইডলাইন গুলো ম্যাটেরিয়াল টেস্টিং এর জন্য আমাদের ওই যে এএসটিএম আছে, তাই না? নাকি এএসটিএম দিয়ে কি ম্যাটেরিয়াল টেস্ট করা হয়, তাই না? নাকি? জি জি স্যার। স্যার। এখন দেখো এই যে একটাতে কি দিতেছে, ইমপ্যাক্ট লোড, আরেকটা তো হচ্ছে ধরো কন্টেনারে সার্টেন ম্যাটেরিয়াল নিলাম, ম্যাটেরিয়াল নিয়ে এটাতে কি করলাম, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং লোড দিলাম। একটা এই মানে প্রতি সেকেন্ডে একটা সার্টেন পরিমাণ লোড কি বাড়তে থাকে, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং একটা লোড দিলাম। তাহলে এই লোডের কারণেও কি এই এগ্রিগেট কি ভাঙা শুরু করবে না? হ্যাঁ, এই লোডের কারণেও তো এগ্রিগেট ভাঙবে, তাই না? জি স্যার। গ্র্যাজুয়ালি ইনক্রিজিং লোড বা লোড যদি আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে সার্টেন একটা লোড পৌঁছাইলো, তখন কি এই এগ্রিগেট ভাঙবে। এই এগ্রিগেট কতটুকু ভাঙবে এটা ইন্ডিকেট, এটা এই যে তোমার টেস্ট আমরা বের করব, মানে টেস্টের মাধ্যমে যে রেজাল্টটা বের করব এটা হবে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু টেস্ট, ঠিক আছে? আর 10% ফাইন নাম থেকেই আসতেছে, 10% ফাইন ভ্যালু, এটাতে মানে 10% ফাইন প্রডিউস করতে কত লোড দিতে হবে এটা বের করব। ফাইন কি এটা বুঝতেছো? ধরো একটু আগে বলতেছিলাম যে কতটুকু ভেঙে গেছে আর কতটুকু ম্যাটেরিয়াল তুমি নিছো, এটা 100% যদি করি, এটাকেই বলতেছি কি কতটুকু ফাইন হয়ে গেছে, পার্সেন্ট ফাইন কত, ঠিক আছে? হ্যালো, এই জিনিসগুলো তোমাদের হয়তো ক্লিয়ার হচ্ছে না, আমি জিনিস তোমাদেরকে এক্সপেরিমেন্টটা দেখাই, এক্সপেরিমেন্টটা দেখায় দেন হচ্ছে আমরা ল্যাব ম্যানুয়ালে চলে যাব, ঠিক আছে? এক্সপেরিমেন্টটা দেখাই। আচ্ছা দেখো, আমাদের এক্সপেরিমেন্টের জন্য ইনগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্টের জন্য এরকম একটা ইমপ্যাক্ট মেশিন লাগে। এখানে দেখো এই যে তোমরা ইমপ্যাক্ট মেশিনটা দেখতেছো, হ্যাঁ, এটার মধ্যে দেখো দেখো এই যে একটা লোড দেখা যাচ্ছে না, এরকম কিছু দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে লোডটা দেখা যাচ্ছে, এই লোডটাই হচ্ছে তোমার মানে এই জায়গায় কি করব আমরা, এগ্রিগেট নিব, এগ্রিগেটের উপর এই লোডটা ফেলা হবে, এই লোডটা ফেললে এগ্রিগেট নেওয়ার পর যদি এই লোডটা ফেলি এর উপর, তাহলে কি এগ্রিগেট ভাঙা শুরু করবে। তাহলে এই যে এগ্রিগেট এই জায়গায় নিব, এগ্রিগেট নেয়ার জন্য কিছু কাজ আছে, সব এগ্রিগেট আমরা নিতে পারবো না, সব এগ্রিগেট কি আমরা নিতে পারবো না। হ্যালো, কিছু স্ট্যান্ডার্ড এগ্রিগেট, যেমন কিছু স্ট্যান্ডার্ড এগ্রিগেট যদি বলি কিরকম, কত দিয়ে পাস করতেছে এগ্রিগেট, কত দিয়ে পাস করতেছে, হ্যাঁ, কততে রিটেন করতেছে, একটা সার্টেন সাইজ লিমিটের মধ্যে আমরা কি এগ্রিগেট টেস্ট এটা করি। এসটিএম বলে দিছে এরকম একটা সাইজ লিমিট সম্পর্কে পরে আসবো আমি যখন ম্যানুয়ালে যাব। একটা সার্টেন শিপ দিয়ে পাস করবে
একটা সার্টেন সিপ দিয়ে পাস করবে, একটা সার্টেন সিপে কি করবে, রিটেন করবে। দ্যাট মিন্স এই মাঝখানের এগ্রিগেট দিয়ে আমরা কি এই টেস্টটা করব। সেটা কত, 14 মিলিমিটার আর 10 মিলিমিটার। তোমাদের ম্যানুয়ালে দেখি আসলে আমি যেটা বলতেছি এটা ঠিক আছে কিনা। The aggregate impact value gives a relative measure of resistance of an aggregate to sudden shock or impact, which in some aggregate differs from its resistance to a slowly applied compressive load. মানে ওই যে যেটা বলতেছিলাম, যদি স্লোলি অ্যাপ্লাই মানে কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করি তার চেয়ে কি ইমপ্যাক্ট টেস্টের অবশ্যই কি আলাদা হবে। উইথ দ্য এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু হায়ার দেন 30, এগুলো আমাদের আপাতত জানার দরকার নাই। আচ্ছা, যে জিনিসটা জানা দরকার পরবর্তীতে আমি এইগুলো শুধু আপাতত রাখলাম, পরবর্তীতে তোমাদেরকে বলবো কেন জানা দরকার নাই, সেটা পরে আসবে। দেখো, দ্য স্ট্যান্ডার্ড এগ্রিগেট impact test shall be made on an aggregate passing 14 millimeter ship. আমার ই দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার দেখা যাইতেছে। আচ্ছা, আর রিটেন্ড অন 10 মিলিমিটার শিপ। বিএস মানে কি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড শিপ। তাহলে 14 মিলিমিটার দিয়ে পাস করবে আর 10 মিলিমিটারে রিটেন করবে। এরকম স্যাম্পল নিয়ে আমরা হচ্ছে কাজ করব। কথা কি বোঝা গেছে? তাহলে কি কি শিপ লাগবে আমাদের এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টের জন্য? 14 মিলিমিটার, তাই না? জি স্যার। আরেকটা কি 10 মিলিমিটার। 14 মিলিমিটার দিয়ে পাস করবে, 10 মিলিমিটারে কি করবে, রিটেন করবে, তাই না? তাহলে সাইজ যদি আমরা দেখি 14 মিলিমিটারের চাইতে কি ছোট, 10 মিলিমিটারের চাইতে কি বড় সাইজের এগ্রিগেট নিয়ে আমরা এই টেস্টটা করব। এই সাইজের মধ্যে যদি থাকে সেই এগ্রিগেটটাকে কি বলবো আমরা, স্ট্যান্ডার্ড স্যাম্পল। আর যদি এই সাইজের মধ্যে না থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, নন স্ট্যান্ডার্ড স্যাম্পল। কথা কি বোঝা গেছে? তাহলে যে জিনিসটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে এই জায়গায় এগ্রিগেট নিব একটা, এই সাইজের মধ্যে নিব, 14 মিলিমিটার পাসিং, 10 মিলিমিটারে রিটেন। আচ্ছা, এটাতে নিয়ে টেস্ট করব, টেস্ট আমরা দেখাবো সামনে। এটা তো লোডের পরে নিব, তাই না? হ্যাঁ বলো। না না না, আগেই এগ্রিগেট, ওই যে যেই এগ্রিগেটটাতে লোড দিব না, হ্যালো, লোড দেওয়ার আগেই আমরা বাছাই করে নিব। হ্যালো, আমরা দেখাবো, টেস্টের মধ্যে দেখাবো। আমার কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার। আগেই কি করবো, এই যে যেই এগ্রিগেটটা এই জায়গায় নিব, হ্যাঁ, ওইটা কি হতে হবে, যে 14 মিলিমিটার এগ্রিগেটের সাইজ হতে হবে কি 14 মিলিমিটার দিয়ে পাস করবে আর 10 মিলিমিটারে কি করবে, রিটেন করে যাবে। এর মাঝখানে যে এগ্রিগেট, এই এগ্রিগেটকে কি বলবো আমরা, স্ট্যান্ডার্ড এগ্রিগেট বা স্ট্যান্ডার্ড স্যাম্পল। আর যদি পাস মানে এর বাইরে বা নিচে থাকে তাহলে কি বলবো, নন স্ট্যান্ডার্ড স্যাম্পল। কথা কি বোঝা গেছে? জি স্যার। এটা তাহলে স্যার কিন্তু নন ফিক্স, স্ট্যান্ডার্ড দিয়ে করা যাবে না এই টেস্ট? এই টেস্ট নন স্ট্যান্ডার্ড দিয়ে আমরা সাধারণত করি না, ঠিক আছে? তাহলে রেজাল্ট কি, ওই যে যেই কথাগুলো বলতেছিল, রেজাল্ট কি, অ্যানোমালাস রেজাল্ট, উল্টাপাল্টা রেজাল্ট আসবে, ঠিক আছে? এবং বড় সাইজের এগ্রিগেট দিয়ে যদি আমরা টেস্টটা করি, তার জন্য একটা স্পেশাল নন স্ট্যান্ডার্ড স্যাম্পলে কিভাবে টেস্ট করতে হয় সেটাও তোমাদের ম্যানুয়ালে কিছু কথাবার্তা লেখা আছে, ঠিক আছে? আমরা এগুলো দেখবো। তবে জাস্ট আমরা এখন এই টেস্টটাতে ফোকাস করি, এই পার্টিকুলার টেস্টটাতে, নাকি? হ্যাঁ, তাহলে এগ্রিগেটের সাইজ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোন সাইজের এগ্রিগেটের জন্য আমরা টেস্ট করব? হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন নাই তো? আচ্ছা, তো এই যে আমরা এগ্রিগেট এই টেস্টটা করতেছি, ঠিক আছে? এই টেস্টটার জন্য আমাদের মানে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করব কি করব। আর তুমি যেটা বলতেছিলে নন স্ট্যান্ডার্ড স্যাম্পল দিয়ে কিভাবে টেস্টটা করা যেতে পারে, হ্যাঁ, নন স্ট্যান্ডার্ড স্যাম্পল দিয়ে টেস্টটা করা যেতে পারে, সেটার জন্য আলাদা প্রসিডিউর আছে, ঠিক আছে? এই যে দাঁড়াও, এটার মধ্যে আছে কিনা আমি শিওর না, তোমাদের ম্যানুয়ালে না থাকলেও আমি দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে? যে নন স্ট্যান্ডার্ড স্যাম্পল দিয়ে কিভাবে টেস্টগুলো করা হয়। আচ্ছা, এটাতে আসলাম, পরবর্তী আরেকটা ছবিতে যাই। এই হচ্ছে এটার বেস, মানে এটা এই জায়গায় এগ্রিগেট নিব, এগ্রিগেট ব্যালেন্স। এটা তোমরা তো মানে ওই ল্যাবে গেছো না,
ট্রান্সপোর্টেশন ল্যাবে তো গেছো তাই না? তোমরা কি ট্রান্সপোর্ট ল্যাবে গেছো এই পর্যন্ত কোনোদিন? না স্যার যাই নাই স্যার। যাও নাই। এই না ব্যালেন্স না তো স্যার কোনোদিনও ঢোকা হয়নি স্যার। আচ্ছা, আমরা হয়তো বা হ্যান্ডস অন ট্রেনিং যখন হবে বা যদি লাক ভালো থাকে তাহলে হয়তো সামনে যাব। ঠিক আছে, তাহলে এই যে এটা কি ব্যালেন্স তাই না? এই যে সিপ, এটা কি বলতেছে সবার উপরে এটা কি 14 মিলিমিটার সিপ তাই না? জি স্যার। নিচেরটা কি 10 মিলিমিটার সিপ। জিনিসটা দেখা গেছে? উপরেরটা কি 14 মিলিমিটার সিপ তাই না? এটা কি 14 মিলিমিটার সিপ, আর নিচে ওই যে যেটা আছে ওইটা কি কত মিলিমিটার? 10 মিলিমিটার সিপ তাই না? নাকি? জি স্যার। দুটা সিপ, আমরা পার্থক্যটা নিজেই দেখতে পারতেছি, 14 মিলিমিটার বড় আর পার্থক্য নিজেই দেখতে পারতেছি। আরেকটা সিপ লাগে আমাদের, সেটা হচ্ছে 2.36। 2.36 এর কাজটা কি? সেটা হচ্ছে ওই যে বললাম না যে লোড দেওয়ার পর কিছু একদিকে কি হয়ে যায়, ভেঙে যায়, গুঁড়া হয়ে যায় তাই না? হ্যাঁ, জি কি স্যার। বলতেছিলাম যে লোড দেওয়ার পর কিছু এগ্রিগেট কি হয়ে যায়, গুঁড়া হয়ে যায়। সাপোজ তুমি এগ্রিগেট নিলা এই যে 10 মিলিমিটার দিয়ে পাস, 14 দিয়ে পাসিং, 10 এর রিটেনিং, এই এগ্রিগেটটা তুমি হচ্ছে ওই যে ইয়ের মধ্যে বেসের মধ্যে নিয়ে তুমি হচ্ছে ইমপ্যাক্ট লোড দিলা, তুমি হচ্ছে ইমপ্যাক্ট লোড দিলা। হ্যাঁ, তাহলে এই এগ্রিগেটটা কি গুঁড়া হয়ে যাবে না লোড দেওয়ার পর? হ্যাঁ, তাহলে এই এগ্রিগেটটা তুলে নিবা, তুলে নিয়ে হচ্ছে এটা দিয়ে চালবা, চেলে নিবা। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। এটার মধ্যে ডালবা, ডাইলে হচ্ছে তোমাকে চালতে হবে। তাহলে যেই এগ্রিগেট গুলো গুঁড়া হয়ে গেছে বা ভেঙে গেছে ওইগুলো কি এই সিপ দিয়ে কি পাস করে চলে যাবে তাই না? নাকি? আর কিছু জি স্যার। এগ্রিগেট কি জি স্যার। এটাতে রিটেন করে যাবে তাই না? কিছু এগ্রিগেট কি এটা দিয়ে পাস করবে, কিছু এগ্রিগেট কি এটাতে রিটেন করবে তাই না? হ্যাঁ, আমার কথাই বুঝতে পারছো? তাই যেটা পাস করে চলে যাবে, ঠিক আছে, ওই ওই সাইজটা কি, ওই যে যতটুকু পাস করে চলে যাবে ওইটা মানে কি ওই এগ্রিগেটের পোরশনটা কি গুঁড়া হয়ে গেছে, ভেঙে গেছে তাই না? নাকি? তাহলে এই যে সিবের মধ্যে কতটুকু পরিমাণ এগ্রিগেট নিলা, এটা হবে কি নিচে, আর সিপ দিয়ে ওই যে গুঁড়া হওয়ার পর মানে ভেঙে গুঁড়া হয়ে পাস হয়ে গেছে ওইটা কি হবে উপরে। তার উপরে নিচে যদি এক্স হয় আর উপরে যদি ওয়াই হয়, যে এটা কি কতটুকু গুঁড়া হয়ে গেছে। বা যদি আমি বলি এই সিপ দিয়ে পাস করে এটারে যদি বলি বি, আর এই সিপের মধ্যে যতটুকু এগ্রিগেট নিয়েছি তাকে যদি বলি এ, তাহলে টোটাল মানে বি পরিমাণ কি গুঁড়া হয়ে গেছে আর এ এগ্রিগেটের মধ্যে, তাহলে কি এটা কি পার্সেন্ট ফাইনের পরিমাণ 100% যদি চলে যায় তাহলে কি এটা পার্সেন্ট কত পার্সেন্ট ফাইন হয়ে গেছে এটা বের হয়ে যাবে না? হ্যাঁ, জি স্যার। এটাকে বলতেছি কি আমরা পার্সেন্ট ফাইন। তাহলে এই এই যে শিফটটা এটার কি কাজটা কি আমরা বুঝতে পারছি? এই শিফটটার কাজটা আমরা বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। আমরা দেখবো টেস্ট পার্সেন্ট ফাইনটা বের করতে পারলে কাজে লাগবে তোমাদের। এই টেস্টটা যদি আমরা দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, মানে আমরা যখন স্যার। ভিডিওটা দেখবো। হ্যাঁ বলো, আমার কথা বুঝা যাচ্ছে না? স্যার। হ্যালো, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন করো। হ্যালো, এই তোমরা কি আমার কথা স্যার শুনতেছো, স্পষ্ট শুনতেছো? 2.36 মিলিমিটার সিপ আমরা যে এগ্রিগেট গুলো জি স্যার, নিচ্ছি শুনতেছি। এটা জি স্যার। হ্যাঁ, তোমার কথাটা মনে হয় একটু কেটে কেটে আসতেছে, বুঝতেছি জি না। স্যার শোনা যাচ্ছে। হ্যালো, তোমরা কি তার কথা শুনতেছো স্পষ্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো কি কোশ্চেন কি তোমার? হ্যালো, হ্যালো, স্যার আমার কোশ্চেন ছিল স্যার 2.36 মিলিমিটার দিয়ে স্যার আমি বলতেছি শোনা যাচ্ছে না? তোমার কথা আমি বুঝতেছি না আর কি। স্যার শোনা যাচ্ছে না? তুমি চ্যাট বক্সের মধ্যে কোশ্চেনটা লিখে দাও তাহলে, ঠিক আছে? হ্যালো, তুমি চ্যাট বক্সের মধ্যে কোশ্চেনটা লিখে দাও। আচ্ছা দেখো, এই যে আগে ছিল কি এই যে মোল্ড মানে এই যে স্যার লোডটা, তুমি কোশ্চেনটা চ্যাট ওকে বক্সে স্যার। লিখো, চ্যাট বক্সে লিখে দাও। এটা কি ছিল এই জায়গায় ছিল না ঝুলানো লোডটা? হ্যাঁ, জি স্যার।
আমরা যদি একটু কিছু কিছু দূর আগেই যাই, মানে তোমাদের বিকারে যাই, দেখো কিছু দূর আগে গেলে দেখো এই মেশিনের যদি নরমাল সেটআপে থাকে সেই কন্ডিশনে কি এই লোডটা উপরে আছে, তাই না? নাকি জি স্যার। এই যে এখান থেকে লোডটা কি হঠাৎ করে এই যে হঠাৎ করে ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দিলে এটা কি ফ্রি ফল কন্ডিশনে এটার উপর পড়বে। দেখো তোমাকে এই যে এটা যখন আমরা টেস্ট দেখবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এই জিনিসগুলো আসলে তোমাদের সামনাসামনি পড়াইতে পারলে আরো বেশি ভালো হতো। দেখো এই লোডটা কি এটার উপর পড়তেছে, তাই না? নাকি জি স্যার। আগে ছিল এই জায়গায় এই কন্ডিশন এই পজিশনে, এখন কি লোডটা কি এই যে এই এটার উপর পড়তেছে, তাই না? কন্টেনারের উপর পড়তেছে নাকি? জি স্যার। আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এইগুলো কি কাজে লাগবে? এগ্রিগেট তোলার জন্য ওই ইয়াটা থেকে মোলটা থেকে। ওই যে মোলটা থেকে যেটা নিচে ওই যে বেস প্লেট যেটা ছিল ওইটার থেকে পরিষ্কার টরিষ্কার করে চামচ টামচ কামড়াতে লাগবে, তাই না? এটা কি কাজে লাগবে? এই রডটা, এই রডটার নাম হচ্ছে ট্যাম্পিং রড। রডটার নাম কি? ট্যাম্পিং রড। ট্যাম্পিং রড দিয়ে কি করি? এটা কম্প্যাকশন করি, তাই না? এই ট্যাম্পিং রডের কাজ কি? কম্প্যাকশন। ওই যে তোমরা এগ্রিগেট 3 লেয়ারে পূরণ বা লেয়ারে পূরণ করবা, ওইটা কি করতে? কম্প্যাক্ট করতে এই ট্যাম্পিং রড কাজে লাগে, ঠিক আছে? এই ট্যাম্পিং রড। আচ্ছা, তাহলে আমরা ই না করে টেস্টের মধ্যে চলে যাই, দেখি টেস্টটা কিভাবে করতে হয়। আচ্ছা, তুমি যে কোশ্চেনটা করছো যে আমরা 2.36 মানে মিলিমিটারের সিপ এগ্রিগেটটা নিচ্ছি, ওই এগ্রিগেট গুলা কি 10 মিলিমিটার সিপ যে এগ্রিগেট নির্ধারণ করতে না, আমরা হচ্ছে 2.36 মিলিমিটারে যে এগ্রিগেট গুলো নিয়ে সিপিং করতেছি ওইটা হচ্ছে ওই যে লোড দেওয়ার পর এগ্রিগেট ভেঙে যাবে না, কিছু এগ্রিগেট কি গুঁড়া হয়ে যাবে, কিছু এগ্রিগেট কি ইনটেক কন্ডিশনে থেকে যাবে, তাই না? সব এগ্রিগেট তো আর ভেঙে যাবে না নাকি লোড দেওয়ার পর? জি স্যার। তো যে মানে লোড দেওয়ার পর যে এগ্রিগেটটা আমরা টেস্ট করা হয়েছে ওই টেস্ট করা এগ্রিগেটটা কি 2.36 মিলিমিটার সিবে নিব, ওইটাতে নিয়ে দেন হচ্ছে আমরা কি ওই যে চালুনি দিয়ে মানে সিপ দিয়ে সিপিং করে নিব, ঠিক আছে? তোমার কোশ্চেনের উত্তর বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেখো আমরা কি করতেছি, এটা কি করতেছে সে? জি স্যার। প্রথমে কি এটা 14 মিলিমিটার সিপ, জি স্যার। আচ্ছা এটা কি 14 মিলিমিটার সিপ, এটা কি 10 মিলিমিটার সিপ, সে এগ্রিগেট নিয়ে কি করতেছে? সিপিং করতেছে, তাই না? সিপিং করলে যেটা কিছু এগ্রিগেট কেটে দিয়ে পাস করবে আর হচ্ছে এই এই যে সিপ 10 মিলিমিটার সিপে রিটেন করবে, এটা এই কাজটা প্রথমে করতেছে। দেখো দেখো কি করতেছে যে এই যে এটা এটা কত নাম্বার সিপ বলো তো? এটা কত নাম্বার সিপ? যে সিপের মধ্যে এগ্রিগেট গুলো আটকায় আছে এটা কত নাম্বার সিপ? 14 মিলিমিটার। 40 দিয়ে তো আমরা তো কি করলাম স্যার 10 মিলিমিটার। 10 উপরে, সরি 14 উপরে 10 নিচে, তাই না? তাহলে 14 দিয়ে যখন আমরা সিপিং জি করতেছি স্যার। 14 দিয়ে পাস করতেছে 10 এ রিটেন করতেছে, এই ধরনের এগ্রিগেট দিয়ে আমরা চেষ্টা করতেছি, তাই না? নাকি? জি স্যার। তাহলে যেটা রিটেন জি করবে স্যার। ওটা জি 10 এ স্যার। রিটেন করবে। দেখো 10 এ রিটেন করলো, এখন সেটা কোথায় নিতেছি? একটা মোল্ডের মধ্যে নিতেছি বা একটা কন্টেনারের মধ্যে নিতেছি। দেখো নিলাম, এখন এটাকে কি করতে হবে? কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্ট করার ক্ষেত্রে প্রতি লেয়ারে 25টা করে কম্প্যাকশন দিতে হবে বা 25টা করে ব্লো দিতে হবে। এখন সে যখন কম্প্যাক্ট করতেছে তুমি যদি একটু খেয়াল করো যে সে কিন্তু কম্প্যাক্ট করার সময় প্রেসার দিচ্ছে না, প্রেসার দিচ্ছে? সে কিন্তু এই যে টেম্পিং রডটা এটা কি মানে ছেড়ে দিচ্ছে, তাই না? ফ্রি ফল নাকি? সে কিন্তু ওই যে কম্প্যাক্ট করার জন্য লোড দিচ্ছে না, সে কি করতেছে? টেম্পিং রডটা ছেড়ে দিচ্ছে কিন্তু, তাই না?
তাহলে এই 25টা করে প্রতি লেয়ারে কি এরকম করে সব দিকে লোড দিয়ে নিচ্ছে। পুরোটা ফিল আপ করো। হ্যাঁ মানে পুরাটা ফিল আপ। হ্যালো দেখো এখন আবার ট্যাম্পিং রড দিয়ে ট্যাম্পিং করে নিচ্ছে। এটা কি করবে পরে, সমান করে নিল। এন্ড এটার দেখো এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ওয়েট আমার আগেই জানা আছে। এই যে কন্টেইনারটা, এই ওয়েটটা আমি আগে জানা থাকবে, না হলে কি এই যে আমি এগ্রিগেট দিয়ে ফিল আপ করলাম তার আগে কি কন্টেইনারের ওয়েটটা নিয়ে নেওয়া উচিত ছিল না? হ্যাঁ জি স্যার। এই কন্টেইনারের ওয়েট আমার সাপোজ জানা আছে বা আমি জেনে নিলাম, যেহেতু আমাদের ল্যাবে টেস্ট হচ্ছে, এটা কন্টেইনারের ওয়েট আমাদের জন্য জানা আছে, যার কারণে আর ওয়েটটা তোমাদের আলাদা করে দেখানো হয় না। তাহলে তোমরা লিখো যে কন্টেইনারের ওয়েট, সাপোজ কন্টেইনারের একটা কিছু ওয়েট দেয়া আছে x, তাহলে এখান থেকে কি পাবা কন্টেইনার প্লাস, এখান থেকে কি পাবা কন্টেইনার প্লাস স্যাম্পলের ওয়েট, তাই না? এগ্রিগেটের ওয়েট নাকি? তাহলে এই দুটো যদি বিয়োগ করো তাহলে তুমি কি পাবা, এগ্রিগেটের ওয়েট পাবা না? জি স্যার। হ্যাঁ এই দুটো বিয়োগ করলে এগ্রিগেটের ওয়েট পাবা। আচ্ছা সে ওয়েট করে নিল। দেখো কতটুকু এগ্রিগেট আমি টেস্টের জন্য নিলাম, এটা কি আমার জানা হয়ে গেল নাকি? এখন এই এগ্রিগেটটা আমি এর মধ্যে ইমপ্যাক্ট মেশিনে নিয়ে নিলাম। হ্যাঁ এখানে কি করে নিচ্ছে, ট্যাম্পিং করে নিচ্ছে। এই নাম্বারগুলো সবগুলো কি স্পেসিফাই করা, কতটা ট্যাম্পিং করতে হবে। কি করছে বোঝা গেছে এই জায়গায়? হ্যালো এই জায়গায় কি ভিডিওটা একটু আটকে আটকে আসতেছে। জি স্যার। ভিডিও অনেক আটকে আটকে আসতেছে। আটকে, আমি তো আটকাচ্ছি, এখন আটকাইলাম। হ্যালো যখন দরকার আমি প্রিফল আটকাই থেকে দিচ্ছি। একটু আবার দেখান তো স্যার। ফল থেকে দেখতে পারিনি। আচ্ছা আবার প্রথম থেকে দিচ্ছি, দেখো ঠিক আছে? তাহলে আমি নিজেই আটকাচ্ছি, ঠিক আছে? দেখো ক্লিয়ার আসতেছে? আটকে গেছে। আটকে গেছে? ট্যাম্পিং করে নিচ্ছে মানে পুরোটা ফিল আপ করো। টেস্টটা কিন্তু মানে খুবই সহজ একটা টেস্ট, দেখেন এগ্রিগেটেড টেস্ট গুলো। এটার ওয়েট নিয়ে নিচ্ছে। এটাতে নিয়ে নেওয়ার পর প্রথমে কিছুক্ষণ কি মানে প্রথমে একটু এটার মধ্যে ই করে নিবে, ড্যাম্পিং করে নিবে। এখানে 15টা ট্যাম্পিং করো। ইম্প্যাক্ট লোড দিতেছে। এখন এই এগ্রিগেট গুলো কি করে নিতেছে, মানে দেখো এই এগ্রিগেট গুলোর মধ্যে অনেকগুলো কি গুঁড়া হয়ে গেছে লোডে, তাই না নাকি? এখন এইখান থেকে আমরা হচ্ছে একবারে পুরোপুরি পরিষ্কার করে কোনো এগ্রিগেট যত গুঁড়াই হোক না কেন কোনো কিছু যেন এর মধ্যে না থাকে, এই বেস প্লেটের মধ্যে কোনো কিছু যেন না থাকে। কারণ মানে তোমার এটা বলার কারণ আছে একটা, পরবর্তীতে আমি বলবো। একবারে যত আছে সবকিছু নিয়ে নিচ্ছি। আচ্ছা এই জায়গায় একটা কথা বলি, যে ওই যে ইমপ্যাক্ট টেস্টের জন্য ইমপ্যাক্ট লোডটা দিছে না, মানে একটা ই দিয়ে মানে ইমপ্যাক্ট লোড যেটা দিছে এটা হচ্ছে 15টা ব্লো দিছে, ঠিক আছে? 15টা লোড দিছে। তোমার এক একটা লোড যেন 1 সেকেন্ডের চাইতে কম ইন্টারভ্যালে না দেওয়া হয়। আমার কথা কি বুঝতে পারছো? কোনটার কথা বলছি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওই যে ইমপ্যাক্ট লোড যেটা দিছে
এটাতে দিয়ে কি 15টা, ওই যে 15 বার মানে এগ্রিগেটের উপর কি ইমপ্যাক্ট লোড দিছে, এবং এক একটা লোড দেওয়া থেকে আরেকটা লোডের মানে তোমার এই লোড দেওয়ার ইন্টারভেল 1 সেকেন্ডের চাইতে কি কম হওয়া যাবে না, 1 সেকেন্ডের মতন কি ইমপ্যাক্ট থাকতে হবে। কি বলছো বুঝতে পারছো? এখন সে এটা কি করবে, মানে 1 সেকেন্ড ডিফারেন্স থাকতে হবে, তাই তো স্যার? 1 সেকেন্ডের ডিফারেন্স মতন হবে, 1 সেকেন্ডের মধ্যে দুইটা লোড দেওয়া যাবে না, এটা যে মেন কথা, ঠিক আছে? জি স্যার। সেটা কারণটা কি? তোমার দেখো একটা লোড দিলা, যদি সার্টেন একটা টাইম ওই লোডটা যদি না থাকে, মানে ওই এগ্রিগেটের উপর যদি না থাকে, তাহলে কি ইমপ্যাক্টটা কি পড়বে? হ্যাঁ, হ্যালো, সাপোজ তোমাকে মানে আগের দিনে ওই যে স্যাররা যখন ব্যাতের বাড়ি দিত, তখন কি বাড়ি দিয়ে কি ব্যাটটা একটু ধরে রাখতো, তাই না? ধরে রাখলে কি ব্যথাটা একটু বেশি পাওয়া যেত নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। এই যে ইমপ্যাক্টটা মানে তুমি দিয়ে সাথে সাথে তুলে ফেলতেছো না, মোটামুটি একটা ইমপ্যাক্ট লোড দেওয়ার থেকে আরেকটা ইমপ্যাক্ট লোডের যেন টাইম ইন্টারভাল 1 সেকেন্ডের মতন হয় অ্যাট লিস্ট। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। যেন ইমপ্যাক্ট লোডটা ঠিকভাবে হচ্ছে তোমার এগ্রিগেটের মধ্যে ট্রান্সফার হয়, যে তুমি বিভব শক্তি যেটা গতি শক্তিতে পরিণত হচ্ছে, ওই শক্তিটা যেন এগ্রিগেটের উপর ঠিকভাবে কি লাগে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, এখন খালি টেয়ার করে এর উপর ঢেলা দাও। দেখো খালি দেখা এটা খালি এই যে মোল্টার ওয়েট এখন নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে মোল্টার ওয়েট তুমি আগেও নিতে পারো, বা এই মোল্টার ওয়েট আগেও নিয়ে নিতে পারো। এখন দেখো, একটু আগে আমি তোমাদের দেখাইতে ভুলে গেছি যে একটু আগে এই যে 2.36 মিলিমিটার সিবের মধ্যে নিয়ে, এটা কি উপরেরটা, কি উপরেরটা কত? হ্যালো, 14। উপরেরটা কি 14 হওয়ার কথা না, ঠিক আছে? এই জায়গায় যদি এরকম করে থাকে তাহলে একটু ভুল করছে, ঠিক আছে? তোমার এই যে 2.36 মিলি যেই এগ্রিগেটটা নিয়ে আসছে তুলে এই জায়গা থেকে, হ্যাঁ, এটা 2.36 মিলিমিটার সিপ দিয়ে কি করতে হবে, সিভিং করতে হবে। কথাই বুঝতে পারছো? এইভাবে সাপোজ 2.36 মিলিমিটার সিপ দিয়ে সিভিং করার পর 2.36 মিলিমিটার দিয়ে সিভিং করার পর যেটা হচ্ছে তোমার পাস করে যাবে, হ্যাঁ, যেটা পাস করে যাবে ওইটার ওয়েট কি তুমি নিয়ে নিবা। কথাই বুঝতে পারছো? তাহলে কতটুকু এগ্রিগেট ঘুরা হয়ে গেছে এটা কি আমরা পাবো না? বা 2.36 মিলিমিটারের চাইতে ছোট হয়ে গেছে, এটা পাবো না? পাবো, হ্যাঁ। তাহলে এই টেস্ট কি আমরা বুঝতে পারছি কি করছি এটাতে? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি আমরা? স্যার। আচ্ছা, যদি আমরা ডাটা শিটে যাই, দেখো ডাটা শিট বলতেছে ওয়েট অফ স্যাম্পল, সারফেস ড্রাই কন্ডিশন, তিনটা গ্রুপে তোমাদেরকে ভাগ করে তিনটা গ্রুপের মধ্যে দেওয়া হবে, ডাটা দেওয়া হবে। গ্রুপিং আগের ক্লাসে করা হয় না, যেহেতু যখন ডাটা দিব তোমাদেরকে কি তখন আমি গ্রুপ নাম্বার লিখে দিব। দেখো এই যে ওয়েট অফ স্যাম্পল, এটা মানে কি যতটুকু ওই যে তোমার 14 মিলিমিটার দিয়ে পাস করছে, 10 মিলিমিটারে রিটেন করছে, টোটাল ওয়েট কত, এটা এই করে বুঝবো। ওয়েট অফ ম্যাটেরিয়ালস রিটেনড অন 2.36 মিলিমিটার সিপ, এটা মানে কি? হ্যাঁ, ইমপ্যাক্ট দেওয়ার পর যে এগ্রিগেট গুলা বাকি আছে ওই এগ্রিগেট গুলা 2.36 মিলিমিটারের মধ্যে কতটুকু রিটেন করলো। এখন দেখো 2.36 মিলিমিটার সিপ দিয়ে যখন সিপিং করতেছি, ইমপ্যাক্ট দেওয়ার পর কিছু এগ্রিগেট কি উপরে থেকে যাবে, তাই না? জি স্যার। দেখাই, এই যে 2.36 মিলিমিটারের সিপের মধ্যে এই এগ্রিগেট সম্পূর্ণটা ডাললাম, মানে ভাঙার পর ইমপ্যাক্ট দেওয়ার পর, তাহলে এই জায়গায় এই এগ্রিগেট যদি ঢেলে দেই, এখন কিছু এগ্রিগেট যেগুলো ঘোরা হয়ে যাবে ওইগুলো কি নিচে চলে যাবে, তাই না? হ্যাঁ, এই সিপ দিয়ে পাস করে চলে যাবে, যেগুলো পাস করে চলে যাবে তাকে বলতেছি কি বি, যেগুলো রয়ে যাবে রিটেন করবে ওগুলোকে বলতেছি সি। এটাই বলতেছে ওয়েট অফ ম্যাটেরিয়ালস পাসিং 2.36 মিলিমিটার সিপ, এটা কি বি। আর ওয়েট অফ ম্যাটেরিয়াল রিটেন্ড অন 2.36 মিলিমিটার সিপ, এটাকে বলতেছি কি সি। তাহলে এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু
আমরা কি বলতেছি এই বি ডিভাইডেড বাই এ ইনটু 100%। তাহলে যেটা আসবে ওইটাই কি বলতেছে, এখন গ্রুপ 1 এর এটা, 2 এর এটা, 3 এর এটা, তাহলে তিনটা কি এভারেজ করবা। গ্রুপ 1 এর সাপোজ 26%, 27%, 28% ডিভাইডেড বাই 3, তাহলে কত হবে 27। আর এটাতে যখন রেজাল্টটা লিখবে এই জায়গায় কত হবে তাহলে 27%। নিয়ারেস্ট সাপোজ 26.66 আসছে রেজাল্ট, তাহলে এটাকে নিয়ারেস্ট হোল নাম্বারে রাউন্ডিং করবা 27। যদি 26.33 আসে তাকে নিয়ারেস্ট হোল নাম্বারে 26 এ রাউন্ডিং করবা। জিনিসটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার, এখানে a b + c না? a = b + c। এখন দেখো a = এটাই তোমাকে এখন বলতে নিয়েছিলাম আমি। a = b, তুমি আগেই কোশ্চেন করে ফেলছো। a = b + c এটাই তো হওয়ার কথা, তাই না? জি স্যার। এখন দেখো যখন তুমি ওই যে এর মধ্যে নিয়ে, মোলটার মধ্যে নিয়ে যখন তুমি ইমপ্যাক্ট লোড দিচ্ছিলা, এটার উপর, তখন কিছু পরিমাণ একদিকে ঘুরা হয়ে বাতাসের সাথে চলে যাবে না? হ্যাঁ, জি স্যার। তাহলে কিছু পরিমাণ কি আসলে লস হবে, তাই না? আমি কথাই বুঝতে পারছো? কিছু পরিমাণ জি স্যার। একদিকে কি লস হবে না? মানে যেহেতু ঘুরা হয়ে তোমার বাইরে পড়ে যাচ্ছে বা ঘুরা হয়ে বাতাসের সাথে কি উড়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি b প্লাস a = b + c হওয়ার কথা। কিন্তু a = b + c যদি নাও হয়, a আর b + c এর ডিফারেন্স 1 গ্রামের চাইতে বেশি হতে পারবে না। যদি 1 গ্রামের চাইতে বেশি ডিফারেন্স হয়, টেস্টটা আবার রিটেস্ট করতে হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, স্যার রিটেস্ট করার প্রয়োজন কি? কারণ হচ্ছে তোমার এই যে b + c হওয়ার কথা হচ্ছে এর সমান যতটুকু এগ্রিগেট নিছো, তাই না? কি বলছি জি বুঝতে স্যার। পারছো? এখন রিটেস্ট করার কারণ, যদি তোমার এই c, ঠিক আছে, বা তোমার বি হতো, যখন তুমি লোড দিতেছো এগ্রিগেট ভেঙে একটা ছোট টুকরা বাইরে পড়ে গেল, তাই না? এখন এই লসটা বি থেকেও হতে পারে, সি থেকেও হতে পারে, দুইখান থেকেই হতে পারে, তাই না? নাকি? জি স্যার। তাহলে এটা যখন 1 গ্রামের চাইতে, একটা আমরা অ্যালাউয়েন্স লিমিট রাখছি 1 গ্রাম, 1 গ্রামের চাইতে যখন বেশি হবে, তখন কি তোমার দেখো b/a এই পার্সেন্টেজ অ্যাকচুয়ালি যত হওয়ার কথা তত হবে। সাপোজ এই বি তোমার এই টোটাল হচ্ছে, সাপোজ আমরা এগ্রিগেট নিয়েছি হচ্ছে টোটাল সাপোজ এই 100 গ্রাম ধরে নিলাম, 100 গ্রাম। এই বি হচ্ছে সাপোজ হচ্ছে 15 গ্রাম, আর সাপোজ তোমার লস হলো 5 গ্রাম, উড়ে গেছে 5 গ্রাম, কোনো কারণে তুমি 5 গ্রাম পাও নাই, 10 গ্রাম পাইলে, তাহলে এটার কত এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু কত বা পার্সেন্ট ফাইন কত? 10%, তাই না? তো অ্যাকচুয়ালি এটার ইমপ্যাক্ট কত? 15% না? হ্যাঁ, কি বলছি জি বুঝতে স্যার। পারছো? জি তাহলে স্যার। আমরা একটা সার্টেন পরিমাণ মানে অ্যালাউ করি, সেটা হচ্ছে এই লসটা যেন কোনোভাবেই 1 গ্রামের চেয়ে বেশি না হয়, অ্যালাউবল লসটা। বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার জি সবার? জি এই টেস্টটা কি সম্পর্কে করতে চাচ্ছে এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। এটা যদি বুঝে থাকি তাহলে বাকি দুইটা টেস্ট যেহেতু আমরা নিজেরা করি না, মানে মানে এক্সপেরিমেন্ট তোমাদের ল্যাবে করানো হয় না সেইভাবে, মানে আমি একটু জাস্ট বুঝাই দিব, একই টেস্টের ধরন একই রকম। এখন আসি তোমাদের যে জিনিসগুলো বলতেছিলাম, এই টেস্টের কিছু লিমিটেশন আছে, সেগুলো কি কি মানে একটু আমি আইডেন্টিফাই করে দিই। এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্ট মেজার অফ রেজিস্ট্যান্স, তাই না? কত লোড নিতে পারতেছে, তাই না? সাডেন ইমপ্যাক্ট অর লোড নিতে পারতেছে, সেটার একটা মেজার। বলতেছে এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু AIB গ্রেটার দেন 30, the result may be anomalous। মানে কি, ধরো এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু যত ভ্যালু বেশি হবে তত কি এগ্রিগেটটা ডিজায়ার্ড নাকি আনডিজায়ার্ড, কোনটা? AIB ভ্যালু যত বেশি তত ভালো এগ্রিগেট নাকি খারাপ এগ্রিগেট? হ্যাঁ, হ্যালো, বেশি হলে খারাপ। বেশি হলে খারাপ। এখন আমাদের
কোড স্পেসিফাই করে দিছে যখন এগ্রিগেটেড ইমপ্যাক্ট ভ্যালু যখন হচ্ছে তোমার 30 এর চাইতে বেশি আসে, তখন আসলে ওই স্যাম্পলটা নিয়ে যদি আবার টেস্ট করি তখন কি রেজাল্টটা তার সাথে আগের সাথে নাও মিলতে পারে, মানে উল্টাপাল্টা রেজাল্ট আসতে পারে। আরেকটা এটা একটা আরেকটা জিনিস হচ্ছে এগ্রিগেট সাইজ গ্রেটার দেন 14 আর নট অ্যাপ্রোপ্রিয়েট টু দিস ইমপ্যাক্ট টেস্ট। দ্যাট মিন্স 14 মিলিমিটারের বেশি হলে এই টেস্টের জন্য ওই এগ্রিগেট কি সুইটেবল না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেস্ট বলে দিছে বা মানে কোড স্পেসিফাই করে দিছে যে আমাদের এগ্রিগেটেড টেস্টের জন্য যে এগ্রিগেটটা ইউজ করব ওইটা কি 14 দিয়ে পাস, 10 দিয়ে কি করবে রিটেন করবে। এরকম সাইজের আমরা এগ্রিগেট ইউজ করতে পারবো। এই রকম সাইজের মধ্যে যদি থাকে তাকে কি করব আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পল বা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। আর যদি এই সাইজের যদি এগ্রিগেট না পাওয়া যায়, এই যে তোমাদের 14 দিয়ে পাস 10 দিয়ে রিটেন, সেটা নন স্ট্যান্ডার্ড স্যাম্পলের টেস্ট একটু আলাদা হয়, ঠিক আছে। এইভাবে তুমি টেস্টটা করতে পারবে না। তা আমরা সাধারণত মানে কোড ফলো করি যেহেতু টেস্ট করি, যে কোনো টেস্ট করা উচিত হচ্ছে এই যে 14 দিয়ে পাস করবে 10 এ রিটেন করবে এরকম স্যাম্পল নিয়ে, ঠিক আছে। এখন দেখো আমি আর এইসব নিয়ে কথাবার্তা বললাম না যে লোড কত, তারপরে ওই যে সিলিন্ড্রিক্যাল যে কাপ তার তোমার ডায়ামিটার কত, ইন্টারনাল ডায়ামিটার কত, যেটার মধ্যে ওই যে ট্যাম্পিং করছি, ঠিক আছে, ওটা তোমার কত মানে এই সাইজ স্পেসিফিকেশন কি রকম, এই জিনিসগুলো লিখলাম না। তো একটা জিনিস খেয়াল রাখবা, এটা তোমাদের এটা কাজে লাগে বিভিন্ন জায়গায় বা ভাইবা বোর্ডে, যে এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টে যে হ্যামারটা ইউজ করা হয় ওটা মোটামুটি ওয়েট কত 13.5 থেকে 14 কেজির মতো, ঠিক আছে। 13.5 থেকে 14 কেজি। আর কত হাইট থেকে ফেলা হয়, ঠিক আছে, এরকম একটা আছে যে এই দ্য হ্যামার শেল স্লাইড ফ্রিলি বিটুইন দ্য বাট, এই জিনিসগুলো আমাদের একটু দেখে নিবা, দরকার নাই। হ্যামারের ওয়েটটা দেখবা, ঠিক আছে। আর এটা হচ্ছে কত হাইট থেকে ফেলা হয়, হ্যামারটা 380 ± 5 মিলিমিটার। তাহলে কত লোড ট্রান্সফার হয় বলো তো, mgh, m এর ভ্যালু কত, যদি 14 কেজি হয়, g কত 9.81 আর ইনটু 380। এই যে কোনটাকে 380 বলতেছে, এই যে হ্যামার যেটা, এটা যখন এগ্রিগেটেড সারফেসে আঘাত করতেছে এই হাইটটা হয় ট্রিপল হাইট, কত হয় 380 মিলিমিটারের মতো। তাহলে 380 মিলিমিটারটা তুমি হচ্ছে মিটারে নিলে যা হয় ওইভাবে ক্যালকুলেশন করে ফেলবা। কি বলছি বুঝতে পারছো, কত লোড ট্রান্সফার হচ্ছে, এটা কি আমরা বের করতে পারতেছি না এখান থেকে? হ্যাঁ, ট্রিপল হাইট। আচ্ছা আচ্ছা, এটার জন্য কি কি সিপ লাগে, এই যে একটু আগে বললাম যে 14 মিলিমিটার, 10 মিলিমিটার আর 2.36 মিলিমিটার স্ট্যান্ডার্ড সিপ, এই তিনটা সিপ লাগে এটার জন্য। আর এটা ডায়ামিটার আমাদের জানার দরকার নাই। স্যাম্পল কিভাবে প্রিপেয়ার করি আমরা দেখছি, এটা স্যাম্পল নিতে হয় সারফেস ড্রাই কন্ডিশনে। তোমরা সারফেস ড্রাই কন্ডিশন বলতে কি বোঝায় এটা তোমরা ম্যাটেরিয়াল থেকে মানে 2-1 থেকে পড়া শুরু করছো, আশা করি তোমরা জানো। তারপর হচ্ছে এই টেস্ট প্রসিডিউরটা আমি যে কথাবার্তাগুলো বলছি ওই কথাবার্তাগুলোই হচ্ছে এই জায়গায় লিখে দিছে। যে এই জায়গায় দেখো একটা কথা, যে এই কি বলতেছে, আচ্ছা, হাইট নট এক্সিডিং 50 মিলিমিটার অ্যাবভ, যে ট্যাম্পিং রড দিয়ে ট্যাম্পিং করতেছো, হ্যাঁ, ওটা কি 50 মিলিমিটারের চাইতে বেশি হতে পারবে না। আর হচ্ছে দ্য এগ্রিগেট শ্যাল নট বি ট্যাম্পড উইথ শ্যাল বি ট্যাম্পড উইথ 25 ব্লোস অফ দ্য রাউন্ড এজ ট্যাম্পিং রড। দ্যাট মিন্স প্রতি লেয়ারে 25টা করে ব্লো দিতে হবে, এটা তোমাদের আমি আগেই বলছি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু করে নিবা, ঠিক আছে। ফ্রি ফল হাইট কত, এত, এই জিনিসগুলো একটু তোমরা নিজেরা দেখে নিবা তোমাদের ভাইবার জন্য। আচ্ছা, টেস্ট প্রসিডিউর কি এটা তোমাদেরকে অলরেডি বলা হয়েছে, যে তোমরা ওই যে নিবা এই ওই ইমপ্যাক্ট মেশিনে এগ্রিগেট নিবা, ইমপ্যাক্ট মেশিনে এগ্রিগেট নিয়ে দেন হচ্ছে ওইটাকে ওই যে স্যাম্পলটা নিছে স্যাম্পলে কি 25টা স্ট্রোক দিয়ে ট্যাম্পিং করে নিবে। দেন হচ্ছে ওইটার উপর কি যে ইমপ্যাক্ট মেশিনটা লোড দিচ্ছে সেটা 15 বার ব্লো দিবে, 15 বার ইমপ্যাক্ট লোড দিবে।
আর কি বলতেছে ইচ বিং ডেলিভার্ড অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ নট লেস দেন 1 সেকেন্ড। ইম্প্যাক্ট লোডের একটা ইম্প্যাক্ট লোড থেকে আরেকটা ইম্প্যাক্ট লোডের ডিস্টেন্স টাইম ডিস্টেন্স যেন 1 সেকেন্ডের চাইতে কম না হয়, ঠিক আছে। তারপর বলতেছে ওই যে তুমি যে জিনিসটা যেই ক্রাস্ট এগ্রিগেট আছে ওইটা কি তুমি পরিষ্কার করে নিয়ে নিবা, পরিষ্কার করে নিয়ে সেটা কি করবা স্যাম্পল 2.36 সিপ দিয়ে কি করবা সিভিং করবা, ঠিক আছে। সিভিং করে অবশ্যই যেন তোমার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম, দ্যাট মিনস মোটামুটি 1 মিনিটের মতন অ্যাটলিস্ট সিভিং করবা, যেন কোনো ফাইন এগ্রিগেট বা 2.36 মিলিমিটারের চাইতে ছোট সাইজের এগ্রিগেট যেন সিবের উপরে মানে সি হিসেবে মানে সি গ্রাম হিসেবে না থেকে যায়, এটা তোমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে। তাহলে এটা বলতেছে দ্য ওয়েট ফ্র্যাকশন পাসিং এন্ড রিটেন অন দ্য সিপ অ্যাকুরেটলি 0.1 গ্রাম। কি বলতেছে দ্য ফ্র্যাকশন পাসিং এন্ড রিটেন অন দ্য সিপ টু an accurately 0.1 গ্রাম if at a initial mass কি বলতেছে যে b plus c less than initial mass by 1 gram discard the result and make a fresh test। কথাটা বুঝা গেছে? ওই যে তুমি যে কোশ্চেনটা করছিলা, হ্যাঁ, এগুলো কি কোডের মধ্যে বলে দিতে যে b plus c যদি a এর চাইতে 1 গ্রামের চাইতে বেশি ডিফারেন্স হয় সেক্ষেত্রে কি তুমি এই টেস্টটাকে বাদ দিয়ে আবার নতুন করে টেস্ট করতে হবে। তাই যে জিনিসটা যে এখানে আমরা দেখলাম যে দি মাস ফাইন্স ফর্মড টু দ্য টোটাল স্যাম্পল অফ মাস, এটা একটু দেখো এক্সারসাইজ পার্সেন্টেজ। আর এটা কি বি হচ্ছে কতটুকু 2.36 মিলিমিটার দিয়ে পাস করতেছে, এ হচ্ছে কতটুকু হচ্ছে স্যাম্পল নিছি, তাহলে এই দুটার রেশিওকে বলতেছি পার্সেন্ট ফাইন, ঠিক আছে। আর দ্য মিন অফ দ্য টু রেজাল্ট বা তোমাদের জন্য যদি আমরা তিনটা গ্রুপ করি, তিনটা গ্রুপের মানে তুমি করবা এভারেজ করবা, এভারেজ করে সেটাকে কি করে রিপোর্টেড টু নিয়ারেস্ট হোল নাম্বার, নিয়ারেস্ট হোল নাম্বারে তুমি রিপোর্ট করবা। তাহলে এটাই হচ্ছে আমাদের ডাটা শিট। এখানে ক্যালকুলেশন লিখবা, সে আমি ডাটা দিয়ে দিব, ক্যালকুলেশন লিখবা, সেই অনুসারে কি তোমরা এগ্রিগেট ইম্প্যাক্ট টেস্টের ভ্যালু বের করবা। দেখো এই টেস্টটা সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার ওই এমজিএইচ এর ভ্যালুটা কিভাবে জানি নিলেন এটা আমার বলবেন? এমজি দেখো তোমাদের যে হ্যামারটার ওয়েট কত বলছে 13.5 থেকে 14 কেজির মতো, তাই জি না? স্যার। হ্যাঁ দেখো হ্যামারের ওয়েট কত বলছে, কোথায় দেয়া আছে উপরে, যে হ্যামারের ওয়েট একটা কিছু আছে। আর জি স্যার। কত হাইট থেকে ফল হচ্ছে 380 প্লাস মাইনাস 5 মিলিমিটার টপ থেকে, তাই না নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি জানি যে কত উপর থেকে লোড করতেছে, এটা ধরো এই জায়গায় আগে এটা ছিল হ্যামারটা ছিল, হ্যাঁ হ্যামারটা ছিল এই জায়গায় হচ্ছে স্যাম্পলটা, তাহলে এই হ্যামার আর স্যাম্পলে কত ফ্রি ফল হাইট কত 380 মিলিমিটার, তাই না? 380 মিলিমিটার প্লাস মাইনাস 5 হতে পারে। তাহলে এই জায়গায় যখন হ্যামারটা ছিল তার মধ্যে কি একটা পটেনশিয়াল এনার্জি ছিল ভূমি থেকে উপরে, তাই না? এই পটেনশিয়াল এনার্জি স্টোরড পটেনশিয়াল এনার্জি কত mgh না? হ্যাঁ জি স্যার। এম কি এই জায়গায় ওই যে হ্যামারটা তার ওয়েট, আর জি কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আর এইচ কি কত হাইট থেকে পড়তেছে, তাই না নাকি? জি স্যার। আচ্ছা এই জায়গায় কি হচ্ছে যে তোমার পটেনশিয়াল এনার্জিটা গতি শক্তিতে পরিণত হচ্ছে, তাই না নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এই জিনিসটা বোঝা গেছে। জি স্যার। এই টেস্টটাতে কি করছে এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ টেস্টটা কিন্তু খুবই সহজ একটা টেস্ট। এখন যে টেস্টটা করা হয়েছে পটেনশিয়াল এনার্জি আমার কি কাজে লাগতেছে? ওই যে তোমার ইমপ্যাক্টের জন্য যে লোডটা পড়তেছে ওইটা কোথা থেকে আসতেছে, ওই পটেনশিয়াল এনার্জি সমান লোড না? প্রক্টর টেস্টে কি করছিলা ওইটাই তো, প্রক্টর টেস্টে লোডের পরিমাণ ক্যালকুলেট করছিলা যে, হ্যাঁ স্ট্যান্ডার্ড প্রক্টর বা মডিফাইড প্রক্টর টেস্টে ওইটাতে কি লোড এমজি দিয়ে ক্যালকুলেট করছো না কত লোড ট্রান্সফার হচ্ছে। এই লোডটার পরিমাণ কি মানে একবার যে ইমপ্যাক্ট দিতেছে এই এগ্রিগেটের উপর একবার ইমপ্যাক্টে কত লোড ট্রান্সফার হচ্ছে, এটা কি এমজিএইচ এর পরিমাণ সমান না? জি স্যার। কথাই বুঝতে পারছো না ব্যাখ্যা করতে হবে উদাহরণ দিয়ে? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এই টেস্টটা হচ্ছে কঠিন কোনো টেস্ট না, কিন্তু আমরা মানে খুবই সহজ একটা টেস্ট। এখন ক্রাশিং ভ্যালু টেস্ট ওই যে সিমিলার সেটআপ সবই নিব, এই যে মোল্ডের মধ্যে এগ্রিগেট নিব 3 লেয়ারে, তারপর হচ্ছে ওইটাতে কি করছি ইমপ্যাক্ট লোড দিছি, ওইটাতে কি করব গ্র্যাজুয়াল একটা লোড দিব, মানে ইমপ্যাক্ট লোডের পরিবর্তে কি দিব গ্র্যাজুয়াল লোড দিব। তোমাদের একটা মানে টেস্টটা করানো হয় না তোমাদের ল্যাবে, আমি জাস্ট তারপর একটা ভিডিও কালেক্ট করে রাখছি,
একটু দেখো। আর কিছু ছবিও দেখাবো তোমাদের এটার জন্য। পট প্লেয়ারে মনে হয় ঝামেলা করে ভিডিও চালাইতে না অনলাইনে। জি স্যার। দেখো তোমাদের কিছু ছবিও আমি দেখায় রাখি। আচ্ছা, ওইটাতে যেটা ছিল ওই যে এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টের জন্য এগ্রিগেটের সাইজ কত ছিল বলো তো? এগ্রিগেটের সাইজ কত ছিল ইমপ্যাক্ট টেস্টের জন্য? 14 দিয়ে পাসিং, 10 থেকে রিটেন। 10 এর রিটেন। এই ক্রাশিং টেস্টের জন্য কিন্তু একই স্যাম্পল, 14 দিয়ে পাস করবে আর 10 এর রিটেন করবে। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, স্যাম্পল প্রিপারেশন ওই যে সিভিং টিভিং যা আছে সবকিছু কিন্তু ইমপ্যাক্ট টেস্টের মতন। কথাই ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ওকে। এই যে এটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টে, এটা হচ্ছে তোমার ওই যে আগে যেমন আমরা ইমপ্যাক্ট টেস্ট দিলাম, এই জায়গায় মোলটাকে বসায়ে এই মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে লোড দিব। এটা কি গ্র্যাজুয়ালি ইনক্রিজিং একটা লোড দিব। এটা হচ্ছে তোমার ক্রাশিং ভ্যালু টেস্ট করা হয় এইভাবে। হ্যাঁ, যে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং একটা লোড দিব, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং লোড দিয়ে ওটাকে কি করব, ক্রাশ করার চেষ্টা করব। এই যে এটাতে লোড দিবে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো? ওইটাতে কি হঠাৎ করে একবারে লোড দিয়ে দিছে ইমপ্যাক্ট লোড, এটাতে কি ইমপ্যাক্ট লোড না, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং লোড দিব। পার্থক্যটা কোথায় আমরা বুঝতে পারছি? হ্যাঁ হ্যালো, জি স্যার। দুইটা টেস্টে পার্থক্যটা কোথায় বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। খালি লোড দেওয়ার প্রসিডিউরে। আচ্ছা, দেখি আমরা ভিডিওটা একটু দেখার চেষ্টা করি। এই সিলিন্ডারের মধ্যে আমাদের কি নিতে হবে? দেখো ব্যালেন্স ওয়েট। আচ্ছা, তাদের সাথে আমাদের একটু পার্থক্য। তারা কত 12.5 নিছে তাই না? আমাদেরটা কত 14 আর 10 তাই না? আমাদেরটা কত? হ্যালো, কথা বুঝতেছো না? বুঝতেছো না? 14 আর 10 জি স্যার। 14 আর 10। সো এই 12.5 দেখে কিন্তু কনফিউজড হবে না। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এই যে এই জায়গায় হচ্ছে তোমার আমরা হচ্ছে ইটা নিব, এগ্রিগেট মোল্ড সহ এগ্রিগেট নিব, দেন হচ্ছে লোড দিব। আমাদের কি এই জায়গায় কত হবে? 12.5 আর 10 না, আমাদের কত? 14 আর 14 and 10. এই এগ্রিগেট গুলো আমাদেরকে কি নিতে হবে তাই না? আমার মাউস কার্সার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই এগ্রিগেট গুলো নিতে হবে আমাদের। স্যার আমরা এখানে গ্র্যাজুয়ালি যে লোডটা দিব। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, স্যার আমরা এখানে গ্র্যাজুয়ালি যে লোডটা দিব, হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি স্যার কম্প্রেশন টেস্টিং মেশিন দিয়ে দিচ্ছি? কম্প্রেশনের মতনই ঠিক আছে। এই জায়গায় আমরা কি দেব? কম্প্রেসিভ লোড দিব। ঠিক আছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং কম্প্রেসিভ লোড দিব। তাহলে কি করতেছি, ওই যে তোমার 10 নাম্বার শিপ থেকে ম্যাটেরিয়াল এখন কি আমি সিলিন্ডারে নিয়ে নিচ্ছি। সিলিন্ডারে নিয়ে তোমার 3 লেয়ারে পূরণ করতে হবে এইভাবে। প্রতি লেয়ারে পূরণ করা শেষে কি করতে হবে? ট্যাম্পিং করে নিতে হবে এইভাবে। প্রতি লেয়ারে ফ্রি ফল, প্রতি লেয়ারে 25টা করে ব্লো দিতে হবে। আর শেষ লেয়ারে যে কি করতে হবে, তোমার ওই যে একবারে টপের সাথে সিলিন্ডারের টপ কি ফ্লাশ করে দিতে হবে, টপের লেভেলে যেন সেম থাকে। আচ্ছা,
এখন এটাকে ওজন করে নিচ্ছে, ওজন হচ্ছে W1। যদি সিলিন্ডারের ওয়েট W1 প্রাইম হয় তাহলে বলো স্যাম্পল কতটুকু নিছি? হ্যাঁ, W1 minus W1 prime. W1 প্রাইম। তাহলে স্যাম্পল কিভাবে পাবো এটা আমরা বের করতে পারি। আচ্ছা, মেশিনের বেস প্লেটের মধ্যে হচ্ছে তোমার ই করে নিচ্ছে আগের মতনই, তাই না? ঢেলে নিচ্ছে স্যাম্পলটা। হ্যাঁ, এই প্লাঞ্জারটা কেন দিচ্ছে কেউ বলতে পারবা? হ্যাঁ, এই প্লাঞ্জারটা দিচ্ছে যে এই যে আমরা এগ্রিগেট এটার মধ্যে নিলাম, এটার মধ্যে এগ্রিগেট ঢেলে নিলাম না, এখান থেকে মেজারিং সিলিন্ডার থেকে এগ্রিগেট ঢেলে নিলাম। এখন এগ্রিগেটের টপ কি তোমার ইরেগুলার হবে, তাই না? এরকম কিছু একটা নাকি? সব জায়গায় কি সেম? মানে এটা তো আর মাটি না বা বালি না যে এগ্রিগেট কি সারফেসটা উপরের সারফেস স্মুথ হবে, উপরের সারফেস কি এক এক জায়গায় এরকম কিছু হবে, তাই না? নাকি এর উপরে কি দিচ্ছি? প্লাঞ্জার দিয়ে দিচ্ছি যেন লোডটা এই প্লাঞ্জার যদি দেই, এরকম প্লাঞ্জার দিয়ে যদি আমরা লোডটা দেই তাহলে কি এই প্লাঞ্জারের যে সারফেসটা, এই সারফেস দিয়ে সব দিকে কি সমানভাবে লোড তোমার কি ডিস্ট্রিবিউট হবে, সব জায়গায় লোড ডিস্ট্রিবিউট সমান হবে। আচ্ছা স্যার, তাহলে আগেরটাতে প্লাঞ্জার কেন দিলাম না? আগেরটাতে দেখো ইমপ্যাক্ট টেস্ট দিতে করতেছি, তাই না? হ্যাঁ, জি স্যার। আগেরটাতে যখন ইমপ্যাক্ট টেস্ট দিব তুই প্লাঞ্জার দিয়ে নেই, প্লাঞ্জার কি ভেঙে যাবে না? হ্যাঁ, এত উপর থেকে তোমার 14 কেজি একটা লোড করতেছে, কিন্তু এটার মধ্যে কি হবে, এই প্লাঞ্জারের উপর তোমার হচ্ছে লোডটা এনে রাখবে, হ্যাঁ, এই সারফেসে, দেন হচ্ছে এখানে আস্তে আস্তে কি লোড বাড়াইতে থাকবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আগেরটাতে কি হয়েছে, আমি এই মানে একটা সার্টেন হাইট থেকে এই হচ্ছে আমার এই বেস প্লেটে এটা ছিল, সার্টেন হাইট থেকে আমি কি করতেছি একটা লোডকে ফেলতেছি, তাই না? এই প্লাঞ্জার যদি উপরে দিতাম তাই প্লাঞ্জার কি এটা ভেঙে ফেলতো না, ভেঙে যেত না? হ্যাঁ, কিন্তু এটাতে কি যে তোমার এই যে এই সারফেসটাকে আমরা কি করতেছি যেন প্রতি জায়গায় লোড দেওয়া যেন সমানভাবে পড়ে, যার কারণে এই এটা দিয়ে নিচ্ছি। এর উপর কি আমি সাপোজ হচ্ছে এই পয়েন্টে মানে লোড কি গ্র্যাজুয়াল লোড কি এই জায়গায় দিব, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করব। এটা বসাই দিছে, দেখছো? হ্যাঁ, জি স্যার। তোমাদের এসএম ল্যাবে এরকম একটা ওই যে ইউটিএম মেশিন দেখছো না এসএম ল্যাবে? জি স্যার। ওইটার মতন অনেকটা, তাই না? নাকি? জি স্যার। মাঝখানে এই যে তোমার এগ্রিগেট সহ এটা বসাই দিল, এখন কি এটাতে লোড দিবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে লোডটা। লোড দিছে, কি বলতেছে 40 টন ইন 10 মিনিট। এটা কি, এটা কিসের লোড? এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে। আমরা আমাদেরটা পরে দেখবো, আমরা ধরে রাখি যে একটা সার্টেন মিনিটে একটা সার্টেন লোড দিতে হবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের স্ট্যান্ডার্ড অনুসারে কিন্তু 40 টন ইন 10 মিনিট কিনা এটা আমরা জানি না এখনো, নাকি? তাহলে সে কি করতেছে, আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা একটু পরে দেখবো, সে কি করতেছে আমরা প্রসিডিউরটা যদি দেখি, এটার উপর লোড দিতেছে। ওকে, লোড দিলে এখন এটাকে বের করে নিয়ে আসলো, বের করে নিয়ে দেখো কি করতেছে 2.36 মিলিমিটারে শিপিং করে নিচ্ছে, তাই না? হ্যাঁ, 2.36 মিলিমিটারে যদি শিপিং করে তাহলে কিছু পরিমাণ এগ্রিগেট কি ভেঙে নিচে চলে, মানে যেগুলো হচ্ছে গুঁড়া হয়ে গেছে বা সাইজ ছোট হয়ে গেছে ওইগুলো কি এই জায়গায় নিচে চলে আসবে, আর কিছু পরিমাণ এগ্রিগেট কি এটার উপর রয়ে যাবে না? হ্যাঁ, এটাকে আবারও বলি সি, এটাকে বলি বি, আর কতটুকু স্যাম্পল নিলাম এটা হচ্ছে এ। তাহলে এই জায়গায় পার্সেন্ট পান কত হবে, একই পাবে, বি বাই এ ইন্টু 100%, যা আসে ওইটাই হচ্ছে পার্সেন্ট পয়েন্ট। দেখো বুঝতে পারছো সবাই? হ্যাঁ, আচ্ছা তোমরা একটু রেসপন্স করবে, আমি সকাল থেকে ক্লাস নিতেছি তো আমার এমনি মাথা ধরে আছে, ঠিক আছে? তো তোমরা একটু রেসপন্স না করলে আসলে এক কথা বারবার বলতে গেলে আসলে ঝামেলা, বুঝতে পারছো? দেখো এটা কি বুঝতে পারছো? 2.36 মিলিমিটার সিট দিয়ে জি স্যার নিচ্ছে, যেটা পাস করে যাচ্ছে ওইটাকে কি বলতেছি পার্সেন্ট ফাইন, মানে যেটা পাস করে যাচ্ছে সেটা
সেটা কি এইটার মধ্যে জমা হচ্ছে, তাহলে এই ট্রেটা কি করব আমরা একটা ব্যালেন্সে নিয়ে ওয়েট করে নিব নাকি, এই এগ্রিগেট ওয়েট করে নিতে পারবো না, পারবো তো? তাহলে এই ওয়েট, এই এগ্রিগেটটার ওয়েট হবে কি বি, আর যেটা রিটেন করে যাচ্ছে ওইটার ওয়েট বলতেছি সি, আর এটা হচ্ছে টোটাল কতটুকু স্যাম্পল নিয়েছি এটা হচ্ছে এ। তাহলে যতটুকু পাস করে গেছে সেটাকে আগের মতনই যদি আমরা টোটাল স্যাম্পল দিয়ে ভাগ করি ইনটু 100% করি, তাহলে সেটা হবে কি পার্সেন্ট পাইনার বা এসসিবি ভ্যালু, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু টেস্টের ভ্যালু। জিনিসটা কি আগের মতনই না সম্পূর্ণ? হ্যাঁ, খালি লোডের ধরনটা আলাদা। সেটাতে তো মনে হয় লস নাই না? এটাতে রিলেটিভলি লস কম, ঠিক আছে, কিন্তু ইমপ্যাক্টের মধ্যে লস হয়, কারণ হচ্ছে তোমার হঠাৎ করে লোড পড়ে তো, যার কারণে হচ্ছে দেখা যায় কিছু এগ্রিগেট ঘুরা হয়ে মানে উড়ে চলে যায়, আবার হচ্ছে যেগুলো ঘুরা হয় ওগুলো মানে লস হয়ে যায়, বুঝছো না? স্যার মোলটা একটু বড় রাখলেই তো মনে হয় ওইটাও লস হতো না? না এখন দেখো, তোমাকে যতই মোল বড় রাখো না কেন, বড় রাখলে আরেকটা অসুবিধা যে তোমার মানে যেটা ঘুরা হয়ে যাচ্ছে ওইটা কিন্তু বের হবেই, তুমি মোল বড় রাখো আর ছোট রাখো, তাই না? বরঞ্চ ওই যে তোমার এই যদি বেশি বড় রাখো, হ্যাঁ সাপোজ হচ্ছে তোমাকে যেহেতু বললাই, একটা আমরা প্র্যাকটিক্যাল एग्जांपल দেখার চেষ্টা করি। মোলটা ওই যে ইমপ্যাক্টের জন্য মোলটা সাপোজ এতটুকু ছিল, মানে এর উপর যে ইমপ্যাক্ট লোডটা পড়তেছে এটা হয়তো বা এতটুকু, হ্যাঁ এখন বের হওয়ার যতটুকু স্কোপ, এখন মোলটা একটু বড় আর ইমপ্যাক্টে লোড করতেছে এই জায়গায়, বলো কোনটাতে লস হওয়ার প্রবাবিলিটি বেশি? এটা থেকে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি, তাই না? আমি উপরের দিকে বড় হওয়ার কথা বলছিলাম, মানে সাইডটা। সাইড বড় বলতে আমি বুঝিনি তোমার কথা, তাহলে হ্যালো স্যার সাইডের কথা বলতে ওই যে মানে বাম না পাশে শোনো, খালি সাইড এটা দিতে হবে। তোমার প্রতিটা ইনস্ট্রুমেন্টেরই স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, বুঝতে পারছো? মানে টেস্ট করতে হলে তোমার সবকিছু মেনটেন করেই কিন্তু করতে হবে, তাই না? কন্টেনারের সাইজ কত, ওই যে তোমার যে হ্যামার এটার সাইজ কত, কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, জি স্যার। যদি ওইভাবে করি, ওদের টেস্ট ফলো না করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না বা তাদের রেজাল্টের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবো না, তাই না? নাকি? জি স্যার। ওকে, তো এগ্রিগেট ক্রাশিং ভ্যালু তাহলে ওই যে আমরা এইখান থেকে কি বের করতে পারবো বি বাই এ এইভাবে। তাই ক্রাশিং টেস্ট কি আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। জি স্যার। ম্যানুয়ালে যাই, দেখো এইটার মধ্যে, আচ্ছা তুমি যে কথাটা বলতেছিলা এই জায়গায় একটু পরে দেখবা, হ্যাঁ এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্ট যেটা করছে এটা দেখবা প্রতি জায়গায় মোল্ডের সাইজ কত সবকিছু এই জায়গায় সুন্দর করে লেখা আছে, হ্যাঁ একটু দেখে নিই। তো সো আমরা নন স্ট্যান্ডার্ড সাইজ কি ইউজ করব না। আচ্ছা, তাহলে এই ক্রাশিং ভ্যালু টেস্ট যেটা, সেটার জন্য যে তোমার হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট গুলো লাগতেছে আমরা দেখলাম, আর এটাও কি ক্রাশিং ভ্যালু গিভস এ রিলেটিভ মেজার অফ রেজিস্ট্যান্স। আগেরটাও কি ছিল মেজার অফ রেজিস্ট্যান্স, আগেরটা ছিল ইমপ্যাক্ট লোডে, এটা কি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড কম্প্রেসিভ লোড, ঠিক আছে, আগেরটা কি ছিল ইমপ্যাক্ট লোড, তাই না? উইথ এগ্রিগেট অফ এন এগ্রিগেট ক্রাশিং ভ্যালু হায়ার দেন 30, আগের মতনই অ্যানোমালাস। আর হচ্ছে যদি এরকম কেস হয় তাহলে ইন সাচ কেস 10% ফাইন ভ্যালু শ্যাল বি ডিটারমাইন ইনস্টেড। এটা মানে কি বলতো, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু যদি 30 এর চেয়ে বেশি হয় সেটা মানে কি খারাপ এগ্রিগেট, তাই না? উইক এগ্রিগেট নাকি? হ্যালো বলো, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু কম হইলে ভালো না বেশি হইলে ভালো? স্যার কম হলে ভালো। কম হইলে ভালো। এখন এগ্রিগেট ক্রাশিং ভ্যালু করে দেখলা, টেস্ট করে দেখলা যে তোমার হচ্ছে 32 আসছে, তাহলে বলতেছে যে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু যদি বেশি হয়, 30 এর চাইতে বেশি হয়, সেই এগ্রিগেটটা কি উইক এগ্রিগেট। এই উইক এগ্রিগেট আমরা 10% ফাইন ভ্যালু এই টেস্টটা আমরা ফলো করি উইক এগ্রিগেটের জন্য। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, উইক এগ্রিগেটের জন্য কোনটা করা বেশি প্রেফার্ড কোনটা? 10% ফাইন ভ্যালু, ওই টেস্টটা করাটা বেশি যুক্তিসঙ্গত। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে এটা বলছে স্ট্যান্ডার্ড এগ্রিগেট আমরা জানি যে 14 মিলিমিটার দিয়ে পাস করবে, 10 এ রিটেন করবে।
ব্রিটিশ স্ট্যান্ডার্ড সি। আচ্ছা, এটাতে ওই যে এটা মানে আগের কথাবার্তার মতনই অ্যাপারেটাস বলে দিয়েছে, ওই যে সিলিন্ডারের সাইজ টাইজ, প্লাঞ্জারের সাইজ, এগুলো সব বলে দিয়েছে, ব্যালেন্সের ক্যাপাসিটি, এগুলো সব বলে দিয়েছে, ঠিক আছে। আর সিপ লাগবে কত, 14, 10 আর 2.36 মিলিমিটার। আর বলতেছে কম্প্রেসিভ টেস্টিং মেশিন ক্যাপাবল অফ অ্যাপ্লাইং 400 কিলো নিউটন হুইচ ক্যান বি অপারেটেড টু ইউনিফর্ম রেট অফ লোডিং ক্যান বি রিচড ইন 10 মিনিট। তাহলে আমাদের লোডের পরিমাণ কত, 400 কিলো নিউটন, যেন 10 মিনিটে রিচ করে, এরকম টেস্টিং মেশিন আমাদের ইউজ করতে হবে। কথাই বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। মানে 10 মিনিটে যেন 400 কিলো নিউটন লোড দেওয়া যায়, ঠিক আছে, আমাদের ওই যে তোমার টেস্টিং মানে স্ট্যান্ডার্ড অনুসারে। কথাই বোঝা গেছে? টোটাল লোড দিব কতটুকু, 10 মিনিট। এমন ভাবে লোড দিব, এমন ভাবে রেটটা রাখবো যেন 10 মিনিটে 400 কিলো নিউটন লোড আমরা দিতে পারি, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, এই টেস্টটা দেখাইতে পারলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হইতো, যদিও নিজেরা যদি দেখতে পারতো। আচ্ছা, তো সিলিন্ডারকে মানে যে এটা ওইটার সাইজ বলে দিচ্ছে, মানে এগুলো একটু দেখে নিবা, দরকার নাই মুখস্থ করার। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের জন্য ওই যে আগের কথাই 14 মিলিমিটার দিয়ে পাস করবে, 10 এ রিটেন করবে। তারপর সারফেস ডাই কন্ডিশনে আমাদের টেস্টটা করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে মানে কিভাবে করতে হবে এটা বলে দিছে, সারফেস ডাইটা কিভাবে করতে হবে একটু বলে দিছে, একটু দেখে নিবা। তারপর বলতেছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিটি, এটা কি বলতেছে, ওই যে এই ট্যাম্পিং করতেছে যেটা, হ্যাঁ, বাই ফিলিং দ্য সিলিন্ডার ইন 3 লেয়ার, 3 লেয়ারে আমরা কি সিলিন্ডার মেজারিং সিলিন্ডারটা পূরণ করে নিচ্ছিলাম, তাই না? ওইটা ট্যাম্পিং কত, 25, প্রতিটা থেকে 25 করে করতে হবে, প্রতি লেয়ারে 25টা করে ট্যাম্পিং করতে হবে। আর হচ্ছে এই হাইট অফ অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিমিটার অ্যাবভ দ্য সারফেস অফ দ্য এগ্রিগেট উইথ রাউন্ড, কি বল, এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারছি নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে, ট্যাম্পিং করতে হবে মোটামুটি 50 মিলিমিটারের মতন কি থাকবে, উপর থেকে ট্যাম্পিং করতে হবে। দেন একই কথা যে ওই যে আমরা কি করে নিব, ওই যে টেস্টের মানে সিলিন্ড্রিক্যাল ইয়ের মধ্যে নিয়ে প্লাঞ্জার বসাবো, প্লাঞ্জার বসায় দেন হচ্ছে মেশিনে বসাবো, মেশিনে বসায় ওই জায়গায় কি লোড সেট করে দিব, ইউনিফর্ম রেটে একটা লোড সেট করে দিব, যেন 10 মিনিটে 400 কিলো নিউটন লোড ওই এগ্রিগেটের উপর ট্রান্সফার হয়। ট্রান্সফার হওয়ার পর কি করব, ওই যে 2.36 মিলিমিটারের সিবের মধ্যে নিয়ে আসবো, এটা দিয়ে কি করে নিব, সিবিং করে, সিভিং অ্যাট লিস্ট হচ্ছে 1 মিনিট করব। এন্ড 1 মিনিট জিনিসটা তোমাকে বলে দিয়েছে, কিন্তু 1 মিনিট আসলে 1 মিনিট না। তুমি যদি মনে করো যে তুমি মানে হাফ মিনিটে তোমার সিভিংটা কমপ্লিট হয়ে গেছে, তুমি স্যাটিসফাইড থাকো, সেটাও করতে পারো। তবে এখানে 1 মিনিট বলে দিয়েছে এটা বোঝানোর জন্য যেন কোনো যেই ফ্র্যাকশনটা বি হবে, বি সাইজ, দ্যাট মিন্স হচ্ছে যেটা 2.36 দিয়ে পাস করবে, ওইটা যেন কোনো কারণে রিটেন না করে যায়। কথা কি বুঝতে পারছো? তাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে নাকি? জি স্যার। এটা কেন হতে পারে বলো তো? এটা হতে পারে যে ধরো এই তুমি সিভিং করতেছো, নিচের এগ্রিগেট গুলো প্রতিটা মানে এই সিভের হচ্ছে প্রতিটাই ব্লক করে রেখে দিল, তখন উপরে যদি একটা ছোট সাইজের এগ্রিগেটও থাকে, সেটা কি এই নিচে যদিও এটা নিচে পাস করে যাওয়ার কথা কিন্তু পাস করতে পারতেছে না, এরকম যেন না হয়। তার কারণে বলতেছে যে এডিকুয়েট একটা টাইম সিভিং করতে হবে, যেন কোনো এগ্রিগেটই যেটা পাস করে যাওয়ার কথা সেটা কি এই জায়গায় রিটেন না করে যায়। এই জায়গায় যদি রিটেন করে যায় তাহলে ঘটনাটা মানে ফলাফলটা কি হবে বলো তো? হ্যাঁ, ভ্যালু ভুল আসবে। ভ্যালু ভুল আসবে। ধরো 25% ক্রাশিং ভ্যালু হওয়ার কথা, তোমার আসবে কত, ধরো 23% আসে, তাহলে একটা জিনিস খারাপ কিন্তু তুমি বলতেছো ভালো, তাই না? জি স্যার। এই কাজগুলো করে দেন হচ্ছে তোমাকে ওই যে নিয়ারেস্ট হোল নাম্বারে, তোমার আগের মতনই নিয়ারেস্ট হোল নাম্বারে রিপোর্টিং করতে হবে। আর যে নন স্ট্যান্ডার্ড স্যাম্পলের এই জায়গায় একটা কথাবার্তা বলে নিয়েছে যে নন স্ট্যান্ডার্ড স্যাম্পলের জন্য কি করতে হবে। আমরা একটু, এটা আমাদের স্কোপের মধ্যে নাই বা আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পলই করাই না, সেক্ষেত্রে নন স্ট্যান্ডার্ড স্যাম্পল তো তোমাদের মানে দেখানোর স্কোপ নাই ল্যাবের মধ্যে, ঠিক আছে। একটু নিজের একটু দেখে নিবে, একই প্রসেস, ঠিক আছে, পুরোটাই হচ্ছে একই প্রসেস, তবে কিছু কিছু জায়গায় একটু কারেকশন আছে, একটু দেখে নিবে এটা। আচ্ছা, তাহলে এই জায়গায় দেখো যে আমরা হচ্ছে ওই যে কতটুকু স্যাম্পল নিলাম এটা, তারপর হচ্ছে ওই যে 2.36 কতটুকু রিটেন করলো, 2.36 দিয়ে কতটুকু পাস করলো, আর হচ্ছে কতটুকু পাস করলো কতটুকু স্যাম্পল নিলাম, দুইটা রেশিও হচ্ছে এটা।
আর 3টা গ্রুপ থাকবে, 3টা গ্রুপের এভারেজ রে হোল নাম্বার করলে যেটা পাবা এটা বসাবো এই জায়গায়। কথা কি ক্লিয়ার? জি স্যার। এই জায়গায় ক্যালকুলেশন, ছোট ক্যালকুলেশন এটা দেখাই দিব, তোমার গ্রুপের ক্যালকুলেশনটা দেখাই দিলাম, আর এই জায়গায় লিখে দিলাম যে ক্রাশিং ভ্যালু এখন। আচ্ছা আমরা কি বুঝতে পারছি এতটুকু? জি যদিও মানে হাতে কলমে কাজগুলো করলে তোমরা নিজেরা আরো ভালো বুঝতে পারবে। 10% ফাইন, 10% ফাইন মানে কি বলো তো? ওই যে আমরা এগ্রিগেট ক্রাশিং ভ্যালু পাচ্ছিলাম 25% ফাইন, 20% ফাইন, হ্যাঁ এগুলো কি টেস্ট করে পাচ্ছিলাম যে এত পার্সেন্ট ফাইন নাকি? স্যার। এখন আমাদের কি লোডটা কি ফিক্সড এই জায়গায় নাকি? লোডটা ফিক্স না, যে 10 মিনিটে 4000 কিলো নিউটন লোড দিব, তার জন্য যতটুকু ভাঙবে ওটাকে কি বলবো আমরা? ক্রাশিং ভ্যালু, তাই না? হ্যাঁ এখন কথাটা এই জায়গায় হচ্ছে কথাটা উল্টা, 10% ভাঙতে কত লোড লাগবে? এটা কার সাথে রিলেটেড? 10% ভাঙতে কত লোড লাগবে, কথাই বুঝতে পারছো? আগের গুলোতে কি ছিল, যে তুমি একটা লোড দিছো, লোডের কারণে কি এগ্রিগেটটা ভাঙছে, তাই না? সাপোজ আগের এই যে ক্রাশিং ভ্যালুতে 400 কিলো নিউটন লোড দিছো, 400 কিলো নিউটন লোডে একটা এগ্রিগেট ভাঙছে, এগ্রিগেট ভাঙার পর তুমি ক্যালকুলেট করে বের করেছো কি এটার হচ্ছে ক্রাশিং ভ্যালু হচ্ছে 20%। বা ইমপ্যাক্ট টেস্টে কি করছো, ওই যে এমজিএইচ এর পরিমাণ 15 বার ব্লো দিছো, তাহলে 15 একবারে হচ্ছে ট্রান্সফার হচ্ছে এত, তাহলে 15 বার লোড দিচ্ছে, তাহলে ইনটু 15, তাহলে এই লোডটা যদি এই জায়গায় এই এগ্রিগেটের উপর দাও সেই ক্ষেত্রে এআইবি ভ্যালু কত হচ্ছে? দ্যাট মিন্স তোমার লোডটা কিন্তু মোটামুটি ফিক্স, তাই না এই জায়গায়? কিন্তু 10% ফাইন বলতেছি কি তুমি 10% ভাঙতে কত লোড দিতে হবে এটা তুমি ক্যালকুলেট করবে। একটু উল্টা না এটা? এই জায়গায় কি তোমার পার্সেন্ট ফাইনটা ফিক্স, তাই না? হ্যালো, জি স্যার। এটা মানে টেস্ট প্রসিডিউর সেম কিন্তু ক্যালকুলেশনটা একটু ভিন্ন। আচ্ছা এটাতে দেখি, এই যে এটা হচ্ছে ক্রাশিং ভ্যালুতে তো এইভাবেই টেস্ট করছি, তাই না? এই চিত্রের মতন না ক্রাশিং ভ্যালু টেস্টটা? হ্যাঁ জি স্যার। এটা বলতেছে 10% ফাইন, একটু আগে বলতেছিলাম যে উইক এগ্রিগেট হলে, ওই যে ক্রাশিং ভ্যালু যদি 30 এর চাইতে বেশি চলে আসে সেই এগ্রিগেটটা কি উইক এগ্রিগেট। তো উইক এগ্রিগেটের জন্য আমরা 10% ফাইন ভ্যালু প্রেফার করি, ক্রাশিং ভ্যালু টেস্টের চাইতে 10% ফাইন ভ্যালু টেস্ট কি বেশি প্রেফার করি যদি এগ্রিগেটটা উইক হয়, এটাই বলতেছে। আবার ক্রাশিং ভ্যালু টেস্টটা উইক এগ্রিগেটের জন্য কি তেমন অ্যাপ্লিকেবল না আসলে, একটু আগেই আমরা দেখছি, তাই না? কিন্তু 10% ফাইন ভ্যালুটা এটা কি বলতেছে, 10% fine value gives a measure of resistance of an aggregate to crushing which is applicable to both weak and strong aggregate. Both weak and strong aggregate দুইটার জন্য কি আমরা 10% fine value টেস্ট করতে পারি নাকি? এটার জন্য কি ওই যে 14 মিলিমিটার স্ট্যান্ডার্ড শিপ আর একটা রিটেন অন 10 মিলিমিটার স্ট্যান্ডার্ড শিপ, এতটুকুই বোঝা গেছে? শিপ সাইজ কিন্তু একই, তাই না? সিভের সাইজ কি এটা তো কি 14 মিলিমিটার দিয়ে পাস করবে, মানে স্ট্যান্ডার্ড স্যাম্পলটা 14 মিলিমিটার দিয়ে পাস করবে, 10 মিলিমিটারে রিটেন করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, এটা এই কারণটা কি একটু বলা যাবে? বলো কি কারণ করছিলাম মানে ওই যে এটার কারণটা, কোনটা? এই যে এটা আমরা কেন করি উইক এগ্রিগেটের জন্য? আচ্ছা উইক এগ্রিগেট তোমাকে যেটা বলতেছে, ক্রাশিং ভ্যালুর টেস্টের জন্য আমরা লোড দিতেছি কি 4000, তাই না? জি স্যার। দেখো 4000 যখন লোড দিতেছি 4000 কিলো নিউটন, এখন দেখা যাবে যে আমরা যেটা 30% এর বেশি যদি কোনো কিছু ক্রাশিং ভ্যালু টেস্টের রেজাল্ট চলে আসে, দ্যাট মিন্স কি তুমি যদি আবার টেস্ট করো সেম এগ্রিগেট নিয়ে, দেখা যাবে যে 30% মানে প্রথমবার আসছে 35%, পরের বার আসতেছে 33%, পরের বার আসতেছে 36%, মানে রেজাল্টের মধ্যে একটু মানে অ্যানোমালিটি চলে আসে, ঠিক আছে? এখন উইক এগ্রিগেট দিয়ে যার কারণে আমরা কি যখন 30 ক্রস করবে তখন কি উইক এগ্রিগেট দিয়ে আমরা কি এই টেস্টটা ক্রাশিং ভ্যালু টেস্টটা করব না। এটা হচ্ছে কোড স্পেসিফাই করে দিয়েছে, যখন ক্রাশিং ভ্যালু 30 এর চেয়ে বেশি হবে
তখন কি আমরা ক্রাশিং ভ্যালু টেস্ট করব না, আমরা যাব হচ্ছে 10% ফাইন ভ্যালুতে। 10% ফাইন ভ্যালুতে বলো যে ভাঙবে কতটুকু? 10%, তাই না? ভাঙবে জি স্যার। কতটুকু? 10% নাকি? জি স্যার। And এই 10% ভাঙতে লোড বেশি লাগতেছে নাকি 10% ভাঙতে লোড কম লাগতেছে? কম ওই লাগতেছে। এখন বলো যে যেটাতে 10% ভাঙতে যদি লোড বেশি লাগে সেই এগ্রিগেট ভালো নাকি 10% ভাঙতে লোড কম লাগে সেই এগ্রিগেট ভালো? যেটাতে লোড বেশি লাগে সেটাই ভালো। এটা লোড বেশি লাগে। এখন 10% ভাঙতে যত লোড লাগবে, হ্যাঁ, ওই লোডটা আমরা হচ্ছে এগ্রিগেটের উপর দিব। এখন এই লোডটা দেওয়ার পর যত পার্সেন্ট ভাঙে এই টেস্টটা আমরা করব। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। দ্যাট মিন্স হচ্ছে মানে হচ্ছে বেশি লোড দিলে দেখা যায় উইক এগ্রিগেট গুঁড়া হয়ে গেছে বেশি, তাই না? সব জি ভেঙে স্যার। একাকার হয়ে গেছে, ঠিক আছে? যার কারণে আমরা কি এই জায়গায় লোডটা একটু কমায় দিলাম। এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশনের মতন যে 10% ভাঙতে এত লোড লাগবে, এইটা দিয়ে আমরা টেস্টটা করব। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। জি কারণ স্যার। এটা কিন্তু তুমি ওই যে স্ট্রং এ যেটা বলতেছে 10% ফাইন ভ্যালু টেস্ট আমরা স্ট্রং উইক দুই এগ্রিগেটের জন্যই করতে পারি। তবে এই 10% ফাইন ভ্যালু টেস্টটা কি একটু জটিল তোমার ক্রাশিং ভ্যালু টেস্টের চাইতে। আর তুমি বলতে পারো যে তাহলে 10% ফাইন দিয়ে আমি দুইটাই করতে পারি, তাহলে প্রথমেই 10% ফাইন দিয়ে করে ফেললাম। কোশ্চেন এটা জাগতে পারে না? জি স্যার। 10% ফাইন ভ্যালু টেস্ট তো তোমার রিলেটিভলি সহজ বা দ্রুত সময়ে হবে, তাই না? ক্যালকুলেশনে তোমার জটিলতা কম, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো বলতেছে যে এটার মধ্যে অ্যাপারেটাসের মধ্যে ওই যে আগের মতনই যা যা অ্যাপারেটাস ছিল এটা তো কি সেম অ্যাপারেটাস, ওই যে কাশিং ভ্যালু টেস্টে যে অ্যাপারেটাস গুলো ছিল, ঠিক আছে? আচ্ছা, প্রিপারেশন অফ টেস্ট স্যাম্পল আগের মতনই তোমার ওই যে সিভিং টিভিং করে নিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই করতে হবে তোমার এই ট্যাম্পিং করে নিতে হবে, ঠিক আছে? এই টেস্ট মানে এই জিনিসগুলো দেখে নিবে। তবে এই জায়গায় একটা কথাটা কি দেখো, রিকোয়ার্ড ফোর্স ইকুয়াল টু 4000 বাই এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু। কোনো কিছুর যদি তুমি এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্ট করে ফেলো, এআইবি ভ্যালু টেস্ট করো, তাহলে বলে দিছে যে তুমি যদি ওই যে 4000 কে, এটা একটা থাম্ব রুল, কথা বুঝতে পারছি? 4000 থেকে একটা থাম্ব রুলের ভ্যালু, মানে এক্সপেরিমেন্ট থেকে এটা পাইছে যে মোটামুটি 4000-কে যদি কোনো এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু দিয়ে ভাগ করো তাহলে সেটা মোটামুটি বলতেছে দিস ফোর্স উইল অলওয়েজ গিভস এ পার্সেন্টেজ ফাইন উইদিন রেঞ্জ 7.5 থেকে 12.5। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা আবার বলবেন? দেখো আমি বলি যে এক ধরো একটা তুমি এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্ট করে ফেলছো, হ্যাঁ? এখন 4000-কে এই ভ্যালুটা কি একটা থাম্ব রুলের ভ্যালু, যে মোটামুটি মানে এক্সপেরিমেন্ট করে একটা ভ্যালু সেট করছে। 4000-কে যদি কোনো এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টের ভ্যালু দিয়ে ভাগ করো তাহলে একটা লোড পাবা না। এটা হচ্ছে ধরো 4000 তুমি এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টের ভ্যালু দিয়ে ভাগ করার পর এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টের ভ্যালু সাপোজ পাইছো 20, 4000 বাই 20 কত আসে? 200, তাই না? 200 কিলোনিউটন নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে 200 কিলোনিউটন যদি ওই এগ্রিগেটটা নিয়ে ওই এগ্রিগেটের উপর তুমি যদি 200 কিলোনিউটন লোড দাও তাহলে সেটা মোটামুটি পার্সেন্ট ফাইন হবে 7.5 থেকে 12.5%-এর মধ্যে। এখন দেখো কথাটা বুঝছো কিনা? কথাটা বোঝো নাই নাকি? স্যার আরেকবার একটু বললে আচ্ছা, ভালো হতো। আরেকবার বলি, সমস্যা নেই, না বুঝলে আরো বলবো, সমস্যা নেই। দেখো এবার আরেকটু আগে থেকে শুরু করি তাহলে। এই যে এগ্রিগেটের উপর তুমি একটা লোড দিতেছো, তাই না? লোড দিয়ে যখন এগ্রিগেট ভেঙে যাচ্ছে 2.36 দিয়ে তুমি কি সিভিং করতেছো, পরে কি করতেছো ওই যে বি বাই এ করে তুমি কি পার্সেন্ট ফাইন বের করতেছো, তাই না? নাকি
এই লোডের জন্য পার্সেন্ট ফাইন বের করতেছো নাকি? Yes, sir. এখন দেখো বলতেছে যে 4000 কে, এটা একটা থাম্ব রুল, যে 4000 কে যদি আমি সাপোজ একটা এগ্রিগেট আমি ইমপ্যাক্ট টেস্ট করে ফেললাম, ইমপ্যাক্ট টেস্ট করে আমি 10 পাইলাম, ইমপ্যাক্ট টেস্টের ভ্যালু 20%, এআইবি ভ্যালু। তাহলে এই 4000 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে 200, একে যদি লিখি কিলো নিউটন মানে 200 কিলো নিউটন। এই 200 কিলো নিউটন লোডটা যদি এই জায়গায় দিই তাহলে আমি মোটামুটি বলতে পারি যে এটা পার্সেন্ট ফাইন। এই যে বি বাই এ এর ভ্যালু 7.5 থেকে 12.5 মধ্যে থাকবে। এখন বুঝতে পারছো কথাটা না বোঝে নাই? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছো নাকি এখনো কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমি আবার বলবো, সমস্যা নেই। এটাই হচ্ছে এটার মেইন মানে কারসাজি এই জায়গায়। সবাই বুঝছো? হ্যাঁ, আচ্ছা, যদি বুঝে, আমি কেউ যেহেতু রেসপন্স করতেছে না ধরে নিলাম বুঝে নিলাম। আচ্ছা, তাহলে এটা বলতেছে একটা থাম্ব রুল যে রিকোয়ার্ড ফোর্স কিলো নিউটনে আমি যদি 4000 রে এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে যেই লোডটা পাবো ওইটারে আমি বলতেছি কিলো নিউটনের লোড। 4000 বাই 20 তাহলে এটা কি 200 কিলো নিউটন সাপোজ। হ্যাঁ, এই লোডটা দেওয়ার বলতে দিস ভ্যালু অফ ফোর্স will nearly always gives a percentage fine within range of 7.5 to 12.5. বুঝতে পারছো এটা? হ্যাঁ, তাহলে কোনো কিছু 4000 রে যদি আমি এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু দিয়ে ভাগ করি যে লোডটা পাবো ওইটাকে আমি বলতেছি কিলো নিউটনের লোড। এইটা দিলে সব সময় এগ্রিগেটের ওই যে তোমার পার্সেন্ট ফাইন 7.5 থেকে 12.5 মধ্যে থাকবে। এটা হচ্ছে থাম্ব রুলের মতন অনেকটা। কথাটা বোঝা গেছে? পরে বলতেছে কি বলতেছে, রেকর্ড দ্য ম্যাক্সিমাম অ্যাপ্লাইড, record the maximum force applied to produce required penetration। কি বলছে, রিলিজ দ্য ফোর্স। এগুলো আমাদের জানা দরকার নাই, পড়ারও দরকার নাই। যেটা বলতেছে আচ্ছা এখানে তারপর একটু আমি দেখে নিই তোমাদের কিছু বলতে হবে কিনা। আচ্ছা এখন দেখো আমি যদি ব্যাক কিছু লাগবে না তোমাদের ওই জায়গা থেকে। দেখো একটা তোমরা তারপরেও নিজের একটু রিডিং করে নিবা এই জায়গাটা, এই যে এই কথাগুলো একটু নিজেরা রিডিং করবা। এই জায়গাটা তোমরা একটু নিজেরা রিডিং করবা। বলতেছে ওই যে আমরা একটু আগে পড়ে আসছিলাম যে 4000 ডিভাইডেড বাই এআইবি, 4000 ডিভাইডেড বাই এআইবি, এই লোড যদি এটা কিলো নিউটনে, এটা যদি কোনো এগ্রিগেটের উপর দেই তাহলে কি সেটা মোটামুটি কি 7.5 থেকে কত পার্সেন্ট ভাঙবে? 12.5% পার্সেন্ট ফাইনের ভ্যালু, তাই না? হ্যাঁ, তাহলে বলতেছে যে তাহলে 10% ফাইন প্রডিউস করতে কত লোড লাগবে? সেটা হচ্ছে 14x, একটা ফর্মুলা 14x এত। x is the maximum force kilonewton, y is the mean percentage fines from two tests of x and kilonewton force। এটা মানে হচ্ছে দেখো, the mean percentage fines from two tests at maximum force shall be used following to calculate the এত। এটাতে যদি আমরা বলি যে দুইবার টেস্ট করলাম 4000 ডিভাইডেড বাই এআইবি, হ্যাঁ, দুইটা স্যাম্পল নিলাম, সাপোজ একটা স্যাম্পল নিলাম, দুইটা স্যাম্পল নিলাম, আর এক নাম্বার স্যাম্পলের এআইবি আর দুই নাম্বার স্যাম্পলের এআইবি কি একটু পার্থক্য হতেই পারে নাকি? হ্যাঁ, একই স্যাম্পল নিলাম, একই এগ্রিগেট নিলাম, তাহলে দুইবার যদি টেস্ট করি এই এআইবি ভ্যালু কি সবসময় কি সেম হবে?
একটু পার্থক্য হবে, তাই না? জি স্যার। তাহলে দেখা যাবে যদি আমি এই 4000 ডিভাইডেড বাই এআইবি একটা লোড আসলো, তাই না? এই লোড দিয়ে যদি একবার টেস্ট করি সেটা কত 7.5 থেকে 12.5-এর মধ্যে যে কোনো একটা কিছু হবে, তাই না? ধরো 8% হলো। এখন এই এআইবি দিয়ে যদি আমি এটা ডিভাইডেড বাই এআইবি করি তাহলে এটা একটা লোড বের হবে, তাই না? নাকি? এই লোড দিয়ে যদি আমি টেস্ট করি তাহলে কি 7.5 থেকে 12.5-এর মধ্যে থাকবে পার্সেন্ট ফাইন, নাকি? হ্যাঁ, এটা বলতেছে ধরো মানে হইলো 8.5%। এবার 8.5% ফাইন বের হইলো। তাই বলতেছে the mean of the percent fines on the two tests at the maximum force will be used to calculate the 10% fine value। তাহলে এই দুটার মধ্যে সাপোজ এটা হচ্ছে তোমার 195 আর এটা হচ্ছে 196, আর পার্সেন্ট ফাইন কত? পার্সেন্ট ফাইনের এভারেজ কত? এটা 8, এটা কত 8.5, তাই না? এই দুটার এভারেজ কত? 8.25 না? হ্যাঁ, এই দুটার পার্সেন্টেজ কি 8.25 না? এটা কত 8, এটা কত 8.5 নাকি? Yes, sir. তাহলে এই যে পার্সেন্ট ফাইন দুটার এভারেজ কত? 8.25 না? জি স্যার। আর এই দুটা লোডের মধ্যে ম্যাক্সিমাম কি 196 না? জি স্যার। তাহলে এই 196টা হচ্ছে এই এক্স, আর এই ওয়াইটা হচ্ছে এই 8.25। দেখো বুঝতে পারছো কিনা? বুঝছো নাকি বোঝো নাই? আবার বলবো। বুঝতে পারছি। আচ্ছা স্যার, এই অ্যাগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু যদি আমি ইয়া করতাম, এভারেজ করে নিয়ে নিতাম। হ্যাঁ, তোমার কথাটা আমি বুঝি নাই। স্যার অ্যাগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালুটাই যদি আমি এভারেজ করে নিয়ে নিতাম। আচ্ছা, ওই যে এটা আসলে কি ইন্টারপোলেশনের ফর্মুলা, বুঝছো? হ্যালো, জি স্যার। এভারেজ না। ওই যে তোমরা পড়ছো না যে 0.2 তে এত, 0.3 তে এত, তাহলে 0.25 এ কত পড়ছো না? এটা জি স্যার। এটা হচ্ছে অনেকটা ওই রকম, ওই ফর্মুলা, বুঝতে পারছো? যার কারণে এভারেজ নিচ্ছি না। তে তোমরা কি করতেছো যে তোমাকে যদি বলি 0.2 তে এত, ধরো 0.2 তে একটা কিছুর ভ্যালু হচ্ছে 1, 0.3 তে হচ্ছে একটা কিছুর ভ্যালু কত? 2। এখন তোমাকে যদি বলি 0.25 এ কত, তাহলে এই দুইটার এভারেজ করে ফেললা, তাই না? কিন্তু যখন তোমাকে বলবো 0.27 তখন কি এভারেজ করলে হবে? হ্যাঁ, না স্যার। সাপোজ তুমি এই যে এআইবি করে একবার পাইলে হচ্ছে 7.5, আবার এআইবি মানে 4000 ডিভাইডেড বাই এআইবি করে পাইছো 12.5, সেম টেস্ট। তখন তুমি এআইবি কে এভারেজ করে করে বলতে পারো। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। কিন্তু এই জায়গায় মানে তোমার যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা ইন্টারপোলেশনের ফর্মুলা, যে মানে এত লোড দেয় 8% ফাইন হয়েছে, এত লোড দেয় 8.5% ফাইন হয়েছে, তাহলে 10% ফাইন হতে কত লোড দিতে হবে? কথাটা কি বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এই জায়গায় যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে তোমার ফর্মুলাটা আমরা বুঝতে পারলাম যে এক্স কি ওয়াই কি। তাহলে এখানে কি বলতেছে? The required force to produce 10% fine shall be reported nearest 10 kilonewton for forces 100 kilonewton or more, nearest 5 for 5 kilonewton 100 থেকে এত। এখন তোমার 10% ফাইন প্রডিউস করতে এই জিনিসগুলো পরীক্ষার জন্য একটু খেয়াল রাখবা। 10% ফাইন প্রডিউস করতে তোমার লোড লাগলো সাপোজ 82 কিলোনিউটন, তাহলে তাকে রাউন্ডিং করতে হবে কততে? 80 তে, এক্স্যাক্টলি 80 তে। যখন তোমার ভ্যালু আসলো 83 তখন কততে রাউন্ডিং করতে হবে? 85, sir. 85। যখন 100 85 করতে হবে। যখন রেজাল্ট আসলো 103 তখন রাউন্ডিং করবা কত?
আর 100 লিখবো তখন? তখন রাউন্ডিং হবে 100। যখন 106 হবে তখন কত লিখবো? 110। কথাই বুঝে গেছে রাউন্ডিংটা? হ্যাঁ, জি স্যার। স্যার আরেকবার স্যার বুঝতে পারিনি। বুঝো নাই? আচ্ছা, এই জায়গায় রাউন্ডিংটা আমরা কি বের করতেছি? এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টে 10% ফাইন প্রডিউস করতে কত লোড লাগবে, তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, সাপোজ 10% প্রডিউস করতে তুমি লোডের ভ্যালু বের করলা 82 কিলো নিউটন লোড লাগবে 10% ফাইন প্রডিউস করতে। তাহলে এই 10%, তাহলে 82 রে রাউন্ডিং করবা কত? প্লাস 5 এর গুণিতক হিসেবে রাউন্ডিং করবা নিয়ারেস্ট 5। তাহলে 82 এর নিয়ারেস্ট 5 এর রাউন্ডিং কত করা যায়? 85 স্যার। 5 এর গুণিতক 85 আগে নাকি 80 আগে? 80 স্যার। তাহলে 82 কে 80 তে রাউন্ডিং করতে হবে না? জি স্যার। নিয়ারেস্ট 5 এর রাউন্ডিং যদি 83 হয় কত করব? 85 স্যার। 85। যদি 100 বা 100 এর চাইতে বেশি হয় এই ভ্যালুটা, মানে এই লোডের ভ্যালুটা, সাপোজ 103, তাহলে আমাকে রাউন্ডিং করতে হবে 10 এর গুণিতক হিসেবে। 10 এর গুণিতক কাজ সবার কাছে 103 এর কাছে কোনটা? 100 স্যার। যদি 106 হয় 110। বুঝতে পারছি স্যার। তাহলে যেটা বলতেছে এই রাউন্ডিংটা আমরা দেখলাম, এই টেস্টটাতে কি করবে এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, টেস্টটা কিন্তু এখন আমরা বুঝি নাই, তাই না? আমি বলি, দুইটা স্যাম্পল নিলাম, একই স্যাম্পল। সাপোজ যে তোমাদের দুইটা গ্রুপ এআইবি টেস্ট, দুইটা একই স্যাম্পলের এআইবি টেস্ট করবে না? দুইটা গ্রুপ এআইবি কি একটা আসলো 26%, আরেকটা গ্রুপের মানে এআইবি সেম স্যাম্পলের উপর আসলো 27%। আসতে পারে না এটা? হ্যাঁ, তাহলে 4000 সেম ভাবে 4000/26 তাহলে কত আসে বলো? বলে বলো 4000/26 কত? স্যার 153.85। এখন আরেক গ্রুপ সেম স্যাম্পলের উপর এআইবি করছো 27 পাইছো, তাহলে বলো তার কত? স্যার 148.148 15 স্যার। 148.15। আচ্ছা, এখন তুমি স্যাম্পল নিলা এগ্রিগেট ইমপ্যাক্ট টেস্টের জন্য, ওই যে 14 দিয়ে পাস করলা, 10 এ রিটেন করলো, এই স্যাম্পলটা নিলা। এই স্যাম্পলটা কি ওই যে এগ্রিগেট ক্রাশিং ভ্যালুতে যেভাবে মোল্ডের মধ্যে নিছি, হ্যাঁ, এটার মধ্যে নিলা, প্লাঞ্জার দিলা, এই লোডও দিলা। লোড এখন কত দিবা? এগ্রিগেট ক্রাশিং ভ্যালুতে লোড দিছি কত? 4000 কিলো নিউটন ইন 10 মিনিট, তাই না? এটাতে লোড দিতে হবে কত? 153। 153 যদি নাও তাহলে এই এগ্রিগেটটা ভাঙবে, তাই না? ভাঙলে সেটা কি 2.36 মিলিমিটার সিপ দিয়ে সিপিং করবা, কিছু পরিমাণ উপরে থেকে যাবে, কিছু পরিমাণ পাস করে যাবে, মানে যে পরিমাণটা পাস করবে এটাকে কি টোটাল দিয়ে ভাগ করলে পার্সেন্ট ফাইন বের হবে না? হ্যাঁ, এই লোডের কারণে পার্সেন্ট ফাইন বের হবে না এখান থেকে? এটা ধরো আসছে 8%। আবার এই লোড দিয়ে তুমি যদি সেম টেস্টটা করো, এই 2.36 দিয়ে সিপিং করে পার্সেন্ট ফাইন বের করো, এটাতে আসলো সাপোজ হচ্ছে 9%। তাহলে তোমাকে এই টেস্ট কিন্তু শেষ। এখন হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, ওই যে ওই ফর্মুলা ইউজ করতে হবে what in x y + 4, মানে এক্সটা কি? এই যে দুইটা লোড দিলা, এই দুইটা লোডের মধ্যে ম্যাক্সিমামটা, দ্যাট মিন্স এইটা। আর এই ওয়াই ভ্যালুটা হচ্ছে এই যে দুইটা টেস্ট করলা তার পার্সেন্ট ফাইনের এভারেজ, দ্যাট মিন্স কত? 8.5। এটা বসাবো এই জায়গায়, তাহলে যেই ভ্যালুটা পাবো ওইটাই হবে 10% ফাইনের ভ্যালু। সাপোজ এইখান থেকে ক্যালকুলেশন করে তুমি 10% ফাইনের ভ্যালু পাইলা হচ্ছে 164 কিলো নিউটন। তাহলে বলো
10% ফাইন প্রডিউস করতে এত কিলোনিউটন লোড লাগবে, তাহলে বলো যে এটার 10% ফাইনের করেসপন্ডিং লোড কত? এটা কি করতে হবে? রাউন্ডিং করতে হবে না? জি স্যার। তো কততে রাউন্ডিং করবা? 160। 160, কারণ এটা 100 চাইতে বেশি, 100 চাইতে বেশি হলে 10 এর রাউন্ডিং, নিয়ারেস্ট 10 নাম্বার, 10 মানে 10 এর গুণিতক। টেস্টটা কি বোঝা গেছে? হ্যাঁ, এগুলো আসলে করাইলে, তোমার টেস্টগুলো করাইলে তোমাদের আসলে ক্লিয়ার হইতো, কিন্তু যেহেতু টেস্টগুলো করানো হচ্ছে না, যার কারণে একটা ঝামেলা। এই ডাটাগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? স্যার এটা আপার রাউন্ডিং করলে বেশি ভালো হতো না? এখন আপার রাউন্ডিং যদি করতাম 164 রে, হ্যাঁ, তাহলে ভালো হবে নাকি লোয়ার রাউন্ডিং এ ভালো হবে, কোনটা? আপার রাউন্ডিং এ সেভ থাকি না? আপার রাউন্ডিং এ সেভ নাকি লোয়ার রাউন্ডিং এ সেভ, কোনটাতে সেভ হবে? স্যার লোয়ার রাউন্ডিং এ সেভ। লোয়ার রাউন্ডিং এ সেভ, ঠিক আছে? কিন্তু আমাদের ওই যে কোড যেভাবে স্পেসিফাই করে দিয়েছে সেটাই করব আমরা, নিয়ারেস্ট হোল নাম্বার 10 এর গুণিতক, নাকি? জি স্যার। তবে লোয়ার রাউন্ডিং সেভ, নট আপার রাউন্ডিং। কেন সেটা তুমি বুঝতে পারছো আশা করি, নাকি? জি স্যার। কারণ হচ্ছে 10% ফাইন করতে তুমি বলতেছো 170 নিতে পারে, কিন্তু সে আসলে নিতে পারে কত? 162। তাহলে আমি যদি 160 ধরে ডিজাইন করি, সেটা কিন্তু বেশি সেফ, যে সে নিতে পারে কম, অ্যাকচুয়ালি আরো চাই বেশি নিতে পারে, তাই না? জি স্যার। তাহলে আমরা এই ডাটাগুলো তোমাদেরকে দিয়ে দিব, গ্রুপ ওয়াইজ ডাটা দিব। তোমাদের স্টুডেন্ট কত? 24 জন মনে হয় না? 24 না 25? 25 না? ওই অনুসারে আমরা ডাটা দিব। তোমরা হচ্ছে আগের দিন রাত 12টার দিকে